এটা তো আমার কাছে অনেক দূরের কথা মনে হচ্ছে, লুকিং এট গুলশান 1 সিগন্যাল, যেখানে সিগন্যালই কাজ করছে না, লাইটই জ্বলে না। ব্যাকগ্রাউন্ডটা কি বুয়েটে? একটা স্টুডেন্ট বুয়েটে পড়ে, ওর পিছনে বাংলাদেশ সরকারের ভর্তুকি কত? অ্যাটলিস্ট 37 লক্ষ টাকা 4 বছরে। 37 লক্ষ, এই টাকাটা কার? বাংলাদেশে অপরচুনিটির জন্য রাইট রিসোর্সেস নাই। পলিটেকনিকের স্টুডেন্ট অনেক ভালো গ্র্যাপ করতে পারে রাদার দ্যান ইউনিভার্সিটিতে যে পড়তেছে। কেন? কারণ হচ্ছে ওইটা একদম দেখে আসছে। বাংলাদেশে 12.5 লাখ মানুষ আছে যারা একদমই চোখে দেখে না। সো ওদের জন্য একটা ইকোসিস্টেম বিল্ড করা, যদি ওদের জন্য ইকোসিস্টেমটা বিল্ড হয়ে যায়, যেই দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরিতেই মানুষ থাকুক না কেন, দে ক্যান ইউজ আওয়ার ডিভাইস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান অফ দি এক্সাইটিং পডকাস্ট, আই ওয়ান্ট টু টার্ম ইট। আগেই বলছি বিকজ এমন কিছু সলিউশন নিয়ে একজন ইঞ্জিনিয়ার ওয়েন এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করে, তার দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্ট হয় ট্রেডিশনালি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, পিপল লাইক মি। সো আই এম টকিং অ্যাবাউট মিস্টার রেদওয়ান হোসেন, হু ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, এবং কিছু ব্রেক থ্রু সলিউশন নিয়ে এসছে যাদেরকে অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত এই মার্কেটে কেউ সার্ভ করে না। হিয়ার ইট ইজ, প্লিজ হেল্প মি টু ওয়েলকাম মিস্টার রেদওয়ান হোসেন। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ভাই। অ্যামেজিং। সো যতটুকু দেখলাম যে আপনার যে সমস্ত ইনিশিয়েটিভ, truly admirable. Thank you so much. Coming from a engineering background, শুরুটা কেমন ছিল? কেন অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার became an entrepreneur? অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপ জার্নিটা আমার শুরু হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই। আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার একটা ফ্রেন্ড আসছে, এসে বলছে যে ভাই আমার তো আমি একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করতেছি, আমি হচ্ছে মেডিসিন ডেলিভারি করবো। আমি বসুন্ধরায় থাকতাম, যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি। সো এখানে কাছাকাছি কিছু পাওয়া যায় না, কোনো শপ নাই। সো ও আমাকে এসে বলছে যে আমাদের একটা অ্যাপ বানাইতে হবে যেখানে মেডিসিন আমরা এন্ট্রি করবো, এখান থেকে মানুষ অর্ডার দিলে আমরা গিয়ে ফার্মেসি থেকে কিনে ওকে দিয়ে আসবো। সো ওইখানে ইনিশিয়ালি আমি তখন অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারতাম ফার্স্ট ইয়ারে, তখন আমি ওকে অ্যাপ বানাই দিছি। দেন ওইটা ও শুরু করছে। দেন আলটিমেটলি ইট ডিডন্ট ওয়ার্ক আউট, বাট আই গট দ্য এসেন্স, কিংবা ওই টেস্টটা পাইছি যে হাউ ডাজ ইট লুক লাইক, কিংবা কেমন ফিল হয় যখন আপনি কিছু একটা বানাইছেন, এটা অ্যাকচুয়ালি মানুষজন ইউজ করতেছে। এটা খুব ভালো লাগে। মানে এটা ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি না, বাট একদম মনের শান্তি লাগে আর কি, যে জিনিসটা মানে একটা সলিউশন ডিজাইন করা, তাই না? সেটাকে ওয়ার্কেবল করা, হ্যাঁ, মানুষের প্রবলেমটাকে অ্যাকচুয়ালি সলভ করতে পারা, কেটার করতে পারা, আর এখান থেকে যখন টাকাও ইনকাম হচ্ছে, তখন এটা অ্যাকচুয়ালি ওভারঅল ফিলিংটা খুব ভালো আর কি। তখন সেটা থেকে লার্নিংটা কি ছিল? যেহেতু ফার্স্ট থিং দ্যাট ওয়াজ না, যে আসলে ছাত্র অবস্থায় ট্রাই করা, হোয়াট ওয়াজ দ্য ফিলিং অ্যান্ড লার্নিংটা কি ছিল? লার্নিংটা মেইনলি ছিল আমার এর আগে স্টার্ট আপ কিংবা বিজনেস রিলেটেড কোনো ধরনের আইডিয়া ছিল না। আই ওয়াজ দ্য গাই যে মেইনলি কোড করতে অনেক পছন্দ করতো, সলিউশন বানাইতে পছন্দ করতো, রোবোটিক্স নিয়ে কাজ করতে পছন্দ করতো। তো এখন যখন আমরা ওর সাথে কাজ করছি, তখন আমি বুঝছি যে অ্যাকচুয়ালি বিজনেস টার্মগুলোকে, এগুলো আমরা যে কাজগুলো করি এগুলোকে কীভাবে বিজনেসে কনভার্ট করা যায়, ওই স্টেপসগুলোকে, ওইখানে বাধাগুলো কী আসতে পারে, আমার ইকোসিস্টেমে স্টেক হোল্ডার কারা। যে ধরেন আপনি একটা অ্যাপ বানাবেন, কিংবা আপনি একটা সিস্টেম বানাবেন, আপনি একটা সার্ভিস ডিজাইন করতেছেন, এটার জন্য তো আপনার ডিফারেন্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে যাইতে হবে। আপনার ইনভেস্টার্স আছে, আপনার লেটস এ ফার্মাসিস আছে ইন টার্মস অফ মেডকানেক্ট ঢাকা। সো এরকম যে ফার্মাসিস অ্যান্ড ইনভেস্টর, এদেরকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, এভাবে কীভাবে রিচ আউট করবেন, আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওদেরকে কীভাবে প্রেজেন্ট করবেন, সেল কীভাবে করবেন, ট্র্যাকশন জিনিসটাকে, এটাও জানতাম না। সো ট্র্যাকশন কীভাবে আপনি জেনারেট করবেন, ওইটাকে উপর বেস করে হাউ ডু ইউ ডিফাইন এ ভ্যালুয়েশন, দেন ওইটাকে আপনি কীভাবে ডিফেন্ড করবেন। সো এই পার্টগুলো কিছুটা আইডিয়া পাইছিলাম তখন। নট লাইক যে আমি বুঝছি, অনেক বেশি করে বুঝে গেছি, এরকম কিছু না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, যেখান থেকে আমি আইডিয়াটা পাইছি যে এখান থেকে কিভাবে কাজ বের করে আনা যায় আর কি সামনে। তো তারপরে কি হলো যে ইউ গট সাম এক্সপেরিয়েন্স, রাইট? হোয়াট ওয়ার্কস, হোয়াট ডাজন্ট ওয়ার্ক, রাইট? মেইন চ্যালেঞ্জেস কি ছিল এবং হাউ টু ওভারকাম দেম, রাইট? সো তারপরে কোনটা করা হলো? তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি উত্তরায় ছিলাম কিছুদিন, প্রায় 2 বছরের মতো। তো উত্তরা থেকে আমার ইউনিভার্সিটি পর্যন্ত জার্নিটা একটু প্যাথেটিক ছিল, যে আসতে হয়তো উত্তরা। এখন তো উত্তরার রাস্তাটা এখন একদম ভিআইপি রাস্তা হয়ে গেছে। ব্যাক ইন 2018-19 এই রাস্তাটা এরকম ছিল না আর কি। তো তখন আমরা যেটা করছিলাম, যে আমার মাথায় আসলো যে বাইকটা তো সেফ না আমাদের রাস্তাঘাট অনুযায়ী, আর অ্যাক্সিডেন্টস প্রতিদিনই হচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে গাড়ি, অ্যাজ এ স্টুডেন্ট আমি একটা পুরো উবারের গাড়ি অ্যাফোর্ড করতে পারতেছি না। লাইক 350 টাকা আমি প্রতিদিন ইউনিভার্সিটিতে যাইতে আসতে 700 টাকা ইজ নট পসিবল। সো হোয়াট আই থট যে এই একটা গাড়ি যদি 4 জন স্টুডেন্ট শেয়ার করে নিতে পারে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। যে হয়তো আমরা 90 টাকা করে লাগতেছে কিংবা 80 টাকা করে লাগতেছে এক গাড়িতে যেতে আসতে, 160 টাকার মধ্যে আই ক্যান কভার ইট আপ। তো তখন মনে হলো ইট উড বি এ ভেরি গুড সলিউশন। তখন অ্যাকচুয়ালি এখন যেরকম
মানুষজন এই সলিউশন চিন্তা করার পর আবার প্রজেকশন চিন্তা করে, ওই স্টেপগুলো আমি মিস আউট করে গেছিলাম যে হ্যাঁ এটার উপর বেস করে অ্যাকচুয়ালি মার্কেটটা কেমন কীভাবে আসতেছে, ওই পার্টগুলোতে তখন ফোকাস করা হয় নাই। শুরু করে দিছি, একটা অ্যাপ বানাইছি, আমরা অ্যাপ বানাই আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই মেইনলি শুরু করে একটা ক্যাম্পেইন করি যে হ্যাঁ আমরা হচ্ছে এরকম একটা অ্যাপ বানাইছি, কয়েকটা গাড়ির সাথে আমরা পার্টনারশিপ করি যে তুমি আমাকেই সার্ভিস দিবা, তুমি অন্য কোনো কাউকে সার্ভিস দিতে পারবা না। তো ওরা আমাদের সাথে অনবোর্ড হয়, আমরা খুব ভালো করতে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের মার্চ 2020 মার্চ পর্যন্ত আমাদের অপারেশন চলে। অ্যান্ড রেভিনিউ কেমন ছিল তখন, মানে ইনিশিয়ালি আমরা যখন মার্চে অফ করতেছিলাম তখন আমরা অন অ্যান অ্যাভারেজ ডেইলি বেসিসে আমরা 170-72 জনের মতো মানুষকে কেটার করতেছিলাম। 170 জন 72 জন মানুষ। হ্যাঁ আমরা তখন টেস্টিং করার জন্য অপারেশন শুরু করছি মাত্র 4 মাস হচ্ছে। সো আমরা 170 জন মানুষকে মেইনলি মোস্ট প্রবলি আমরা অন এ ডেইলি বেসিস আমরা কভার করতেছিলাম। আর আমাদের অন এ ডেইলি বেসিস আমাদের দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল 60,000 62,000 রেভিনিউ হিট হচ্ছে, ওইখান থেকে ম্যাক্সিমাম টাকা বার্ন হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ কিছু টাকা আমরা জেনারেট করা শুরু করছিলাম, বাট দেন কোভিড হ্যাপেন্ড, সোশ্যাল ডিস্টেন্সিং থামছি, যখন টাকা আসা শুরু হলো আরে money is coming. So what was the feeling and ওই মোমেন্টে থট প্রসেসটা কিভাবে ইভলভ হলো যে আমার একটা সলিউশন I thought of and I wanted, now it is working and money is coming in the hand. What was the feeling exactly? টিমের ওভারঅল পালস কি ছিল? টিমের ওভারঅল টিম আমরা অ্যাকচুয়ালি এটা আমি একা শুরু করিনি, আমরা একটা ফ্রেন্ড গ্রুপ মিলে শুরু করছি। তো টিমের মানুষ যে ইউজ করতেছে এই পার্টটা আমরা সবাই এনজয় করতেছিলাম। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাক এন্ডে তো অপারেশনে অনেক প্যারা আছে, যে ধরেন গাড়িগুলোকে ম্যানেজ করা, ড্রাইভারগুলোকে ম্যানেজ করা, ট্রাফিক সিস্টেম বলে ঢাকা শহরে একটা জিনিস আছে, সিস্টেম করা নাকি ওইটাকে ম্যানেজ করে কিভাবে আমরা সার্ভিসটা মানুষকে প্রোভাইড করব, এই জিনিসগুলো। অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেক টাকা বার্ন হচ্ছিল, অনেক টাকা প্রতিদিন গাড়ি ড্রাইভার যারা আছে ওদেরকে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা দেওয়া লাগতো। সো ওই পার্টে কনভিন্স করে যে আমাদের সাথে সার্ভিসে আপনি থাকেন, তো টাকা অনেক বার্ন হচ্ছিল। অ্যান্ড অলসো আমাদের যেটা হয়েছিল যে আমাদের তো একদম স্ট্রাকচার্ড নলেজ ছিল না তখন অ্যাট দ্যাট মোমেন্ট, মানে একদম এভাবে বিষয়টা যে পিচ টেক ডেভেলপমেন্টও আমি তখন শিখতেছিলাম যে কীভাবে মানুষকে অ্যাকচুয়ালি একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে হয়। সো ওই জিনিসগুলো তখন শিখতেছিলাম, নতুন কিছু ফান্ডের দিকেও কথাবার্তা বলতেছিলাম, ইনএক্সপিরিয়েন্সড ছিলাম যে ইনভেস্টারের সাথে হাউ ডু আই কমিউনিকেট, হাউ ডু আই বার্গেন অর নেগোশিয়েট ডিফারেন্ট ডিলস। তো দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলোতে আমাদের অ্যাকচুয়ালি অনেক মানে ফিলিং ভালো যে মানুষকে সার্ভ করতে পারতেছি, অ্যাট দ্য সেম টাইম নার্ভাস ব্যাক এন্ডের অপারেশনটা এরকম হয়ে গেছে যে ওইখানে মানুষদের সাথে অ্যাকচুয়ালি অনেক কনফ্লিক্ট অ্যান্ড এভরিথিং ম্যানেজ করে চলতে হচ্ছে আর কি। অলসো টিম কনফ্লিক্ট তৈরি হচ্ছে না, যে আসলে হু ইজ ডুইং হোয়াট, এটা করলে ভালো হতো, এটা এইভাবে করা যেত না। ইট ওয়াজ আ ব্লেসিং ফর মি ওই টাইমে যে আমার টিম আমাকে অনেক বিশ্বাস করে গেছে, যেই টিমটা নিয়ে আমরা কাজ করছি দে ট্রাস্টেড মি। হ্যাঁ ইনিশিয়াল রিফট যদি না হয় তাহলে ইউ আর নট ডুইং এনি অপারেশন, মানে আপনার কোনো অপারেশন নাই, তার মানে আপনার আমরা একটা বলি যে ইনিশিয়ালি স্টর্ম হয়, যে কোনো কিছু, যে কোনো রিলেশনশিপ, টিম হোক, ফ্যামিলি হোক, লাভ অ্যাফেয়ার হোক, স্টর্ম, তারপরে নর্ম, তারপরে গিয়ে ফর্ম, অ্যান্ড দেন পারফর্ম, রাইট। অর্থাৎ স্টেজ 4-এ গিয়ে পারফরমেন্সটা তৈরি হয়। সো ইনিশিয়ালি অনেকেই বিজনেস করে আশা করে যে পারফর্ম করবে, that is not the right way to go. That's not the truth. So you have learned it right that way. I learned it right. So yes. As a business coach, when I talk with business owner, people like you and others, even seasoned business professional, so the performance is a output of a synchronized process. সে প্রসেসের ভিতরে আমাকে স্টর্ম দিতে হবে, স্টর্ম করার সুযোগ দিতে হবে, সেখান থেকে ফিডব্যাক আসবে, দেন নর্ম হবে, ঝড়ের পরে কি হয়? শান্ত, দেন এগেন ইউ রিবিল্ড, দ্যাট ইজ এ ফর্ম। ঝড় হবে, ঝগড়া হবে, তর্ক বিতর্ক হবে, নতুন আইডিয়া আসবে, দেন রিবিল্ড হবে, দেন ফিডব্যাক নিয়ে ইউ দেন স্টার্ট পারফর্ম। সো এক্স্যাক্টলি দ্যাট ইউ হ্যাভ গন থ্রু, দ্যাটস গুড। সো দেন তাহলে ওটা কোভিডের সময় আই গেস ইট ওয়াজ ফোর্সড ক্লোজার। ইট ওয়াজ এ ফোর্সড ক্লোজার। অনেকদিন চেষ্টা করছি, অনেকভাবে চেষ্টা করছি জিনিসটাকে সামহাও সার্ভাইভ করানোর জন্য, বাট অ্যাকচুয়ালি আমাদের জন্য এটা একটা আনসার্টেন ফিউচার ছিল, যে উই ডোন্ট নো কোভিড কবে শেষ হবে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এ টিম যে এটাতে কাজ করতেছে, তো হ্যাড টু টেক এ ডিসিশন যে কি করব। সো ভেরি পেইনফুল ওয়ান, ইয়েস ইট ওয়াজ এ ভেরি পেইনফুল ওয়ান। ওকে, সো দ্য নেক্সট তাহলে কোনটাতে হপিং ইন? Because I believe you wanted to try, right? At the same time, what was the next initiative? Next আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা সোলার পাওয়ার্ড ইলেকট্রিক বাইসাইকেল বানাই।
একদম স্ক্র্যাচ থেকে, যে এটা হচ্ছে আপনার কয়েকটা প্যারামিটার আমরা ইনশিওর করছি, যেটার হাইয়েস্ট স্পিড হচ্ছে 25 km/h হবে, এক চার্জে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, অ্যান্ড মোটামুটি কমফোর্টেবল, ওয়েটটা মানুষজনের জন্য বিয়ারেবল, অ্যান্ড এটা সোলার পাওয়ারে চার্জ হবে। আপনি যখন চালাবেন তখন এটা সোলার পাওয়ারে চার্জ হতে থাকবে, দেন আপনি জাস্ট ব্যাটারি দিয়ে রাতের বেলা চালাতে পারবেন। সো দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। সো আমরা একটা প্রোটোটাইপ বিল্ড করি কোভিডের টাইমে। প্রোটোটাইপ বিল্ড করার পর একজন এঞ্জেল ইনভেস্টর ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন ইট, দেন উই ওয়েন্ট টু দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ইরাদ ভাইয়ের কাছে আমরা যাই। যাওয়ার পর আমরা জিনিসটা দেখাই যে আমরা এভাবে করতে চাই। দেন ইরাদ ভাই সেড যে দিস ইজ প্রবাবলি ব্যান্ড ইন বাংলাদেশ, দিস ইজ প্রবাবলি ব্যান্ড ইন বাংলাদেশ, কারণ আমাদের দেশে যে অটো রিক্সাগুলো আছে আমাদের সাইকেলটা ওই ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ে যায়। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, তাই না? কোনো আইডিয়া নিয়ে কাজ করার আগে অ্যাকচুয়ালি আমাদের দেশের পলিসিগুলোকে একটু দেখে নেওয়া উচিত, আমাদের দেশে ওই অনুযায়ী আইন কানুনগুলো কি আছে, অ্যান্ড ওই আইন কানুন অনুযায়ী আপনি কিভাবে অ্যাডাপ্ট করতে পারবেন সেই জিনিসগুলো আপনার চিন্তা করে নেওয়া উচিত আর কি, আই গেস। সো দ্যাট ডিডন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক আউট। এটার এখন হয়তো সামনে একটা অপরচুনিটি আসবে। ইভি মার্কেটটা বাংলাদেশে এখন ইভলভ করতেছে, কোম্পানিজ লাইক পালকি মোটরস আর ডুইং ভেরি গুড। তো ওরাও সামনে আসতেছে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে যখন আমরা গাড়িকে ইলেকট্রিফাইড করতেছি কিংবা ইলেকট্রিক ভেহিকেলের আন্ডারে নিয়ে আসতেছি, মোটরসাইকেলও আসবে সামনে, সাইকেলও আসবে সামনে। অফকোর্স ইট ইজ কামিং, উই ওয়ার আর্লি অফ টাইম। ফ্যান্টাস্টিক। সো তারপরে যেটা আমি জানি পার্সোনালি যে ইউ হ্যাভ এ ব্রেক থ্রু, আমি বলবো যে সলিউশন যারা আসলে দৃষ্টি প্রতিবন্ধী এবং যারা আসলে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অন্ধ মানুষ আমাদের সোসাইটিতে একটা গুড নাম্বার, রাইট? এবং প্রতি বছর সংখ্যাটা মানে বেড়েই চলেছে। সোফার 12.5 লাখ একদম কমপ্লিট অন্ধ মানুষ আছে, তাদের জন্য আপনি তৈরি করেছেন দৃষ্টি। অর্থাৎ কি করছেন আপনি এক্স্যাক্টলি যদি বলতেন যে দৃষ্টিটা কিভাবে তাদেরকে হেল্প করতে পারে? দৃষ্টিকে যদি আমি এক কথায় বলি, দৃষ্টিটা হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ওদেরকে হেল্প করার জন্য একটা অ্যাসিস্টিভ টেকনোলজি ইকোসিস্টেম বানাচ্ছে। হ্যাঁ, একটা ইকোসিস্টেম যেখানে কয়েকটা প্রোডাক্ট থাকবে যেগুলো ওদেরকে ডিফারেন্ট কাজে অ্যাসিস্ট করে যাবে। তো আপনি যদি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে একটু চিন্তা করেন তাহলে দেখেন যে ওদের কিন্তু ভিজুয়াল ইনফরমেশনের প্রতি কোনো ধরনের অ্যাক্সেস নাই। তো তাদের লাইফের প্রবলেমগুলো কিন্তু লাইফের সব অ্যাসপেক্টেই হয়, মুভমেন্ট, নেভিগেশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, বেসিক্যালি লাইফের ডে টু ডে ওয়ার্ক সব জায়গায় তাদের প্রবলেম, ডিপেন্ডেন্ট টু আদার্স, দে আর সোলি ডিপেন্ডেন্ট অন আদার্স, কোনো জায়গায় মুভ করতে পারতেছে না। তো আমরা কী করলাম, আমরা ফার্স্ট একটা ইকোসিস্টেম প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলাম কল্ড আভাস, যেটা ওকে ডেইলি মুভমেন্ট যেটা সেই জায়গাতে তাকে মোটামুটি সলিউশনটা দিয়ে দিচ্ছে। ধরেন আগে কি হতো, ধরেন আপনি আপনার রুম থেকে ওয়াশরুমে যাবেন, একটা সার্টেন টাইম কিংবা সার্টেন টাইম পরে গিয়ে আপনার মাথায় ম্যাপ আউট হয়ে যায়, বাট আপনাকে ইনিশিয়ালি অ্যাডাপ্টেশনের সময় আপনার একজন মানুষের জন্য ওয়েট করতে হয়। লেটস আপনি ওয়াশরুমে যাবেন, একজনের জন্য ওয়েট করতে হবে, আপনি ওয়াশরুমে যাচ্ছেন, রাইট? আপনি বাইরে যাবেন, কাউকে সাথে নিয়ে যেতে হবে, আপনি নর্মালি ফুটপাতে হাঁটবেন, কারোর সাথে হাঁটতে হবে। সো এই যে এই জিনিসটা আরেকজন মানুষের উপর ডিপেন্ডেন্সি, এটা তাদের চলাফেরা কিংবা তাদের জীবনের যাত্রায় অনেক বড় একটা ছন্দপতন। হ্যাঁ, প্লাস পড়াশোনা করারও তো কোনো মানে তেমন কোনো আসলে টেকনোলজি নাই, তাই না? বাট মজার জিনিস হচ্ছে, মজা ইজ এ রং চয়েস অফ ওয়ার্ড। ইন্সপায়ারিং জিনিস হচ্ছে যে ওনারা এখন অনেক ভালো পড়ালেখা করতেছে ডিসপাইট অফ অল দিস ডিফিকাল্টিস। সো এখন যেহেতু ওদের মনের মধ্যেই জোরটা আছে, আমাদের জাস্ট তাদেরকে একটু সহজ করে দিতে হবে, তাহলে দেখা যাবে এই নাম্বারটা আরও আসবে, আমাদের সোসাইটিতে এই নাম্বারটা আরও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা হচ্ছে ওই আভাস দিয়ে যেটা করতেছি যে তার আশেপাশে 155 ডিগ্রি স্ফিয়ারের মধ্যে যদি কোনো অবস্টেকল থাকে, এটা তাকে আগেই হেডফোন দিয়ে অডিটরি ফিডব্যাক দিয়ে বুঝে দিতে পারে, অথবা হেপটিক ফিডব্যাক লাইক ভাইব্রেশন, বাজার সাউন্ড, এগুলো দিয়েও তাকে গাইড করতে পারে তার কোন দিকে মুভ করা উচিত, লেফটে, রাইটে, স্ট্রেটে। ধরেন আপনার দুই দিকে অবস্টেকল আছে, দুই দিকে মানুষ দাঁড়ায় আছে, বাট আপনার সোজা খালি, তো আপনাকে বলবো আপনি সামনে আগাতে থাকেন। আপনি একটা ফুটপাথ ধরে হাঁটতেছেন, আপনার ডান দিকে ওয়াল আছে, তো একটা কনস্ট্যান্ট ডান দিকে একটা অবস্টেকল পাচ্ছে, তার মানে এটা ওয়াল, এটাও আইডেন্টিফাই করে নিচ্ছে, তার মানে হচ্ছে আপনি ফুটপাথে অলওয়েজ ওয়াল ফলো করে হাঁটবেন। কাইন্ড অফ গাইডেন্স দিচ্ছে, ওদেরকে নেভিগেট করতেছে। তো অ্যাট দ্য সেম টাইম এখন ধরেন আমরা আবার R&D করতেছি, আমরা যেমন বললাম যে আমরা তাদের মুভমেন্ট প্রবলেমটাকে সলভ করছি থ্রু আভাস। আমাদের ইকোসিস্টেম প্রোডাক্টের সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে আরেকটা স্মার্ট গ্লাস আসতেছে, যেটা আমাদের কারেন্ট R&Dর মধ্যে আছে আজকে। সো ওইটাতে যেটা হবে, আপনার পড়ালেখা আপনি পড়তে পারতেছেন না, সো হোয়াট ইউ আর ডুইং, আপনি একটা গ্লাস পরে আছেন, গ্লাস পরে আপনি বইয়ের দিকে তাকাইছেন, আপনি একটা ছবি ক্লিক করতেছেন, এটা বাংলা হোক ইংলিশ হোক, আপনাকে কানে হেডফোনে পড়ে শোনাচ্ছে। আপনি যেখানে থামতে চাচ্ছেন সেখানে থামতে পারতেছেন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে চাইলে পড়তে পারতেছেন, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তে চাইলেও পড়তে পারতেছেন। সো এডুকেশন পার্টটাতে আমরা তাদের জন্য ভয়েস আমার কানে চলে আসতেছে, ভয়েস আপনি শুনে পড়ে ফেলতেছেন থ্রু দ্যাট ক্লাস।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ধরেন আমি এখানে বসে আছি এখন, আপনি আমার সামনে বসে আছেন, আমি যদি অন্ধ হই আমি তো আপনাকে দেখতেছি না, সো ওয়ার এক্স্যাক্টলি ইউ আর। সো আমরা হচ্ছে ওই যে ChatGPT 4o যেভাবে কাজ করে ওই বেস টেকনোলজিটার উপর বেস করে আমরা যেটা করতেছি, আমরা গ্লাসের মধ্যে একটা জেনারেল মোড রাখতেছি। সো আমি যখনই বসে আছি আমি একটা ক্লিক করলে আমাকে বলে দিচ্ছি যে আমার সামনে একটা মাইক্রোফোন আছে, আমার সামনে আপনি বসে আছেন, আমার সামনে একজন লোক বসে আছে যে চশমা পরিহিত, তার সে একটা স্কাই ব্লু কালারের শার্ট পরে আছে, পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, ও পুরো এনভায়রনমেন্টের ডেসক্রিপশনটা দিয়ে স্ক্যান করছে তাই না, চারিপাশে কি আছে, হ্যাঁ ডেসক্রিপশনটা আপনাকে দিয়ে দিচ্ছে। ফ্যান্টাস্টিক। তারপর ওনাদের অনেক বড় একটা প্রবলেম হয়, মানুষজন, আপনি ধরুন রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছেন, একজন অন্ধ মানুষ, আপনি 100 টাকা দিচ্ছেন, ও আপনাকে যদি 50 টাকা ভাড়া হয়, যদি আপনাকে 10 টাকা ফেরত দেয়, ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ে টু নো যে আপনাকে ও 10 টাকা দিচ্ছে, ইনস্ট্যান্টলি আসলে বোঝার কোনো উপায় নেই। তো এই ক্ষেত্রে কারেন্সি ডিটেকশন করা যায়। ওকে, ও যদি কোনো জায়গায় টাকা পয়সার লেনদেন করতে চায়, অ্যাকচুয়ালি কত টাকার লেনদেন হচ্ছে সেটা আমার গ্লাস বলে দিতে পারতেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা নেভিগেশন অনেক হেল্প করতে চাই। আপনি মুভ করতে চান, লেটসে আপনি এখান থেকে উবার নিয়ে লেটসে আইল গো টু বনানী, সো আমি কীভাবে, একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এই জিনিসটা কীভাবে নেভিগেট করবে। সো আমার চশমার মধ্যে এই ফিচারটা আছে, ও এখানে একটা মোডে গিয়ে বলতে পারে যে আমি এখন বনানী যাব, সো ওকে অপশন দেয় আপনি কি এখানে হেঁটে যাবেন নাকি আপনি এখানে উবারে যাবেন। যদি হেঁটে যেতে চাই তাহলে হেঁটে ম্যাপের হাঁটার নেভিগেশনটা আমি তাকে দিয়ে দিচ্ছি, আর যদি উবারে যেতে চাই আমি জাস্ট উবারে এটা পেয়ে কল করে তাকে বাইকের সাথে কানেক্ট করে দিচ্ছি, বাইকিং বা গাড়ি, সে যেটাই চায়। সো ওর নেভিগেশন ডে টু ডে মুভমেন্টগুলোকেও আমরা আরও স্ট্রিমলাইন করে আনতেছি। অল ইজ ভয়েস না, অল ইজ ভয়েস। এখানে একটা স্পিকারের থ্রুতে আমি আপনাকে 3D মডেলগুলো দেখাই দিব, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কীভাবে কাজটা করতেছে। উইল শো দ্য আওয়ার অডিয়েন্স রাইট হাউ ইট ওয়ার্কস ডেমোটা। সো এটার ফিউচারটা কি তাহলে, কিভাবে আপনারা দেখছেন? এটা শুধুমাত্র যারা অনলি দৃষ্টি প্রতিবন্ধী, এর বাইরে অনেকেই আমাদের দেশে আছে যে সেই নাম্বারটা তো আরো বেশি বড়, 75 লাখের মতো, 75 লাখ তাই না, মাইল্ড থেকে সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের মধ্যে ভুগে। তো হ্যাঁ, ওদের জন্য হচ্ছে যে পড়ালেখা, স্পেশাল অ্যাওয়ারনেস, এই জায়গাগুলো ওদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে আর কি। হয়তো ওদের এখনই ডে টু ডে মুভমেন্ট বলতে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে না, বাট তারা প্রবলেম ফেস করে, পড়ালেখা করতে অনেক প্রবলেম ফেস করে, তারপর ধর নেভিগেট করতে অনেক প্রবলেম ফেস করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। সো ওই প্রবলেমগুলোকে আমরা তাদের জন্য কেটার করবো। সো ইনিশিয়ালি আমরা যদি চিন্তা করি, আমাদের এখন অ্যাট দ্য মোমেন্ট, আমরা তো মাত্র 1.5 বছর আমাদের কোম্পানির বয়স, বাট এখন আমরা যে জায়গাটা কাজ করতেছি সেটা হচ্ছে একদমই যারা বাংলাদেশে 12.5 লাখ মানুষ আছে যারা একদমই চোখে দেখে না। সো ওদের জন্য একটা ইকোসিস্টেম বিল্ড করা, যদি ওদের জন্য ইকোসিস্টেমটা বিল্ড হয়ে যায়, যেই দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরিতেই মানুষ থাকুক না কেন, দে ক্যান ইউজ আওয়ার ডিভাইস। আপনারা কিভাবে মেক শিওর করলেন যে ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস? আপনাদের টেস্টিং প্রসেসটা কেমন ছিল? অলরাইট, সো আমরা যেটা করছি যে আমরা ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের যেটা খামারবাড়িতে, তো ওইখানের হেড অফ কর্নিয়া ডিপার্টমেন্ট যে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, ওনার সুপারভিশনে আমরা পুরাটার টেস্টিং করছি। কীভাবে টেস্টিং হয়েছে, যে প্রতিটা ইসলামিক আই ইনস্টিটিউটে একটা লো ভিশন ডিপার্টমেন্ট আছে, যারা ধরেন রিসেন্টলি টাইফয়েডে অন্ধ হয়ে গেছে কিংবা চোখে ছানি পড়ছে এই জন্য অন্ধ হয়ে গেছে, ওদের তো কয়েকদিন আগে চোখে দেখতো, এখন চোখে দেখে না। তো ওদের জন্য এটা তো ভেরি বিগ চ্যালেঞ্জ, ইটস এ ভেরি বিগ শক। আপনি ওদেরকে দেখলে হয়তো বুঝতে পারবেন, মানে হেল্পলেস লাইফে এখন সে আর কিছুই দেখবে, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, অনেক কিছুই তাদের চেপে আসছে। সো সেখানে কতজন মানুষের সাথে? আমরা 173 জন মানুষের সাথে কাজ করছি যারা অ্যাডাপ্টেশন ট্রেনিংয়ের জন্য আসতো। সো আমরা ধরেন আমাদের ফার্স্ট একটা ইনিশিয়াল ভার্সন বানাইছি, ওনাদের কাছে নিয়ে গেছি, ওরা হচ্ছে ইন্টারনাল একটা এনভায়রনমেন্টে হাঁটছে, দেন এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট, বাইরে খোলা পরিবেশে হেঁটে দেখছে, একটু ভিড়ওয়ালা জায়গায় হেঁটে দেখছে। তো ওদের থেকে আমরা ফিডব্যাক নেওয়া শুরু করছি। আমরা প্রায় 13টার মতো ভার্সন আইটারেট করছি, যে ওদের থ্রুতে ফিডব্যাক অ্যান্ড ইনকর্পোরেশন। সো ওইখানে আবার 13 ভার্সনস, মানে কারণ এই প্রোডাক্টটা আমরা জাস্ট ছেড়ে দিতে পারবো না, আমরা ডেঞ্জারাস হবে না, আমরা প্রোডাক্টটাকে একদম মার্কেট ফিট করে ছাড়তে হবে। এই জন্যই টেস্টিং প্রসেসটা আমাদের অনেক টাইম নিয়ে করতে হয়েছে, অ্যান্ড অলসো ডিফারেন্ট পার্সনের উপর করতে হয়েছে। ধরেন যারা ডায়াবেটিসের কারণে, মানে আপনার ডায়াবেটিক রেন্থোপ্যাথির কারণে যারা হচ্ছে এখন অন্ধ হয়ে যাচ্ছে, ওদের তো অনেক বড় একটা টাইম চোখে দেখছে, তাদের লাইফের অনেক বড় পোর্শন একটা টাইম চোখে দেখছে, এখন দেখতেছে না। ওদের জন্য দুনিয়াটা একরকম। আর যে এখন একটা বাচ্চা 6-7 বছর বয়স, ওর টাইফয়েড হয়েছে, ও অন্ধ হয়ে গেছে, ওর জন্য দুনিয়াটা আরেক রকম। আবার যে মানুষটা হচ্ছে ব্লাইন্ড হচ্ছে আপনার ফ্রম দ্য বার্থ, ও হচ্ছে এখন পড়ালেখা করতেছে, ডে টু ডে লাইফ লিড করতেছে, ওর রিকোয়ারমেন্টটা আরেক রকম, তাই না? সো আমাদের এই 3টা পার্সোনাকেই আমাদের কিন্তু কানেক্ট করতে হয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতেও গেছি, ঢাকা ইউনিভার্সিটিতে যে ওখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে যারা এখন পড়ালেখা করতেছে, ওদের সাথেও কাজ করছি, যারা বাচ্চা আছে ওদের সাথেও কাজ করছি, অ্যান্ড যারা হচ্ছে এখন একটু ধরেন 50-55 বছর বয়স হয়ে গেছে, তাদের সাথেও আমরা কাজ করছি। সো এই জন্যই 13টা ভার্সন লাগছে। ওকে, এই সংখ্যাটা কেমন? আপনি যেটা বলছিলেন যে আপনার কথা থেকে যদি বলি যে
ডায়াবেটিক থেকে দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টি হারাচ্ছে, অর্থাৎ চোখে ছানি থেকে শুরু করে তার চোখের দৃষ্টি শক্তি কমতে কমতে শেষ পর্যায়ে থেকে এই সংখ্যাটা কীভাবে বাড়ছে? আপনাদের রিসার্চ ফাইন্ডিংস কি বলে? প্রতি বছর আমাদের হসপিটাল ডেটা অনুযায়ী প্রতি বছর 1,20,000-এর মতো মানুষ অ্যাড হচ্ছে, একদমই দৃষ্টিহীন হয়ে পড়তেছে ওরা। 1,20,000-এর মতো মানুষ। এইটার একটা মেজর কারণ হচ্ছে ওই যে ডায়াবেটিস যদি আপনার থাকে, আর ডায়াবেটিক রেন্টোপ্যাথি যদি আপনার থাকে, দেন আপনি যদি আপনি যদি চোখে ছানিও পড়ে যায় লেটসে, তখন কি হয় যে এই অপারেশনটা বিকামস ভেরি ট্রিকি অ্যান্ড এক্সপেন্সিভ। সো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের পারচেস প্যারিটি চিন্তা করলে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হয়, নট অলওয়েজ দে ক্যান অ্যাফোর্ড দ্যাট, অ্যান্ড সবসময় সুবিধাগুলো তাদের কাছে পৌঁছায় না। এনজিওর কিছু সুবিধা আছে, সরকারি কিছু সুবিধা আছে, এগুলো সবসময় সবার কাছে এই নাম্বারটা অ্যাকচুয়ালি দিনকে দিন বাড়তেই থাকবে। আমাদের দেশে তো আসলে ডায়াবেটিক্স তো মোটামুটি ঘরে ঘরে, নট অল টাইপ অফ ডায়াবেটিস, এটা একটা ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিসের কথা বলতেছি আমি। স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, মানে সব ডায়াবেটিসের টাইপটা এটা না আর কি। তো এটা এখন ঘটনা হচ্ছে যে এটা তো জিনের বিষয়। ডায়াবেটিসটার যে আপনি যেই ডায়াবেটিস আপনার বডিতে ফর্ম করবেন, এটা তো আপনার ডাউন দ্য লাইন আপনার জিন থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করতে থাকবে। সো এটা একটা অ্যালার্মিং জিনিস আমাদের জন্য। সো এখন এই জায়গাগুলোতে ডক্টররা অনেক চেষ্টা করতেছে, বাংলাদেশে যারা কাজ করতেছে ইনস্টিটিউটস লাইক ইসলামী আই ইনস্টিটিউট, ওনারা অনেক চেষ্টা করতেছে ওটা মানুষের জন্য কীভাবে অ্যাফোর্ডেবল করা যায় এই জায়গাগুলোতে, টেকনোলজিটাকে অলসো ওদের জন্য কীভাবে আরও অনেক বেশি ভর্তুকি দিয়ে ওদেরকে এই জিনিসটা কাজ করানো যায়। এই জায়গাগুলোতে কিন্তু কাজ হচ্ছে না যে একদমই না, হচ্ছে, হয়তো একটু ফাস্টার রেটে হইলে আমাদের জন্য ভালো হয়। সো আপনাদের এখান থেকে আমি যদি বলি যে ব্রডলি এই দৃষ্টি থেকে আপনার মেইন কোর লেসনটা কি, যেটা আপনি অ্যাকচুয়ালি ইন দ্য নেক্সট 10 years ইউ ওয়ান্ট টু স্কেল, এবং সেটার ইম্প্যাক্ট, এটার পেছনের মানুষগুলা কারা, তাদেরকে কিভাবে আপনি পাচ্ছেন, এই ইকোসিস্টেমটা একটু জরুরি, রাইট? যে ইটস এ বিগ, আমি বলবো না যে খুব বেশি বড় মার্কেট, বাট ভেরি সেন্সিটিভ আর ভেরি মার্কেট, মানে মানুষের আয়তনটা বাড়ছে দিন দিন, রাইট, পুরো অন্ধ থেকে পার্শিয়ালি অন্ধ। সো এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন নেক্সট 10 years? হাউ ডু ইউ প্ল্যান টু সার্ভ দেম? হোয়াট ইজ ইউর প্ল্যান? হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড? রাইট। সো স্টেপ বাই স্টেপ যদি আমরা আসি, ধরেন লেটসে আমরা যখন একটা বিজনেস শুনি, আমরা মানে ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ উই ট্রাই টু ফিগার আউট এটা কি একটা সাস্টেনেবল বিজনেস মডেল নাকি। আমরা ইয়েস উই ডু হ্যাভ এ সোশ্যাল স্ট্যান্ড পয়েন্ট অ্যান্ড অলসো উই হ্যাভ টু আর্ন মানি আউট অফ ইট, সো দ্যাটস আনাদার পার্ট অফ ইট। সো ওই মডেলটা কি সাস্টেনেবল কিনা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন থাকে অলওয়েজ। সো আমাদের অ্যাকচুয়ালি মডেলটা এইভাবে ডেভেলপ করতে হয় যাতে আমরা একটা বড় চাঙ্ক অফ টাইম থেকে আমরা থ্রু আউট দ্য ইয়ার সাস্টেইন করে যাই। সো এটার জন্য লেটসে আমরা ফোকাস করতেছি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের উপর যারা একদমই চোখে দেখতেছে না, রাইট? ওদের জন্য আমরা ইকোসিস্টেম অফ প্রোডাক্টস বানাচ্ছি, রাইট? সো এই যে প্রোডাক্টগুলো আসছে, এই প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট লেটসে বাংলাদেশের মার্কেটে তো এই ঘটনাটা ঘটে নাই আগে, তাই না? ইফ ইউ থিঙ্ক অফ ইট, লাইক বাংলাদেশে R&D হয়েছে, দেন বাংলাদেশ আপনার কাইন্ড অফ প্রোডাক্ট, দৃষ্টি যে প্রোডাক্ট, মানে হার্ডওয়্যার প্রোডাক্টে বাংলাদেশে R&D হয়েছে, দেন বাংলাদেশে এটার ভ্যালিডেশন হয়েছে, এটার টেস্টিং হয়েছে, দেন এটার প্রোডাকশন বাংলাদেশে আসতেছে, দেন এটা সাপ্লাই চেইন বাংলাদেশেই আপনি পুরোপুরি ম্যানেজ করতেছেন। এই যে পুরো সাইকেলটা ডেভেলপ করা একটা প্রোডাক্ট, আপনি একটা রিসার্চ বেসড প্রোডাক্টকে কমার্শিয়ালাইজেশন করতেছেন, এই ঘটনাটা বাংলাদেশে ঘটে নাই। সো মানে ধরেন আমাদের তো একটা পাথ ফলো করা লাগে একটা টাইম পরে গিয়ে, ধরেন উই অল লার্ন হাউ টু ফলো এ পাথ, আমরা থ্রু আউট দ্য ইউনিভার্সিটিতে এই জিনিসটাই তো শিখে আসছি। সো ওই পাথটা আমাদের জন্য নাই। তো যেটা হয়েছে যে আমাদের জন্য অনেক মানুষ আছে যারা আমাদেরকে এখানে হেল্প করতেছে, লাইক লেটসে ইরাদ কাউসার ভাই, উনি হচ্ছে আমাদেরকে পুরো বিজনেস গাইডেন্সটা দিয়ে যাচ্ছে যে কীভাবে তুমি কোন জায়গায় বিজনেস মেন্টরশিপটা দিয়ে যাচ্ছে যে তুমি কোথায় ইউ শুড গো, কোথায় ইউ শুড ফোকাস অন, যে এই জায়গাটাতে তুমি একটু ভালো করে দেখো, এই পার্টনারশিপসগুলো তোমার করা উচিত। সো অ্যান্ড অলসো কানেক্টিং টু দ্য পিপল। সেকেন্ডলি ধরেন আমাদের হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করা লাগতেছে, টেকনোলজি ডেভেলপ করা লাগতেছে। ওই জায়গায় আমাদের ডক্টর নোভা আহমেদ, আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি আমাদেরকে পুরোপুরি গাইড করে যাচ্ছে, কারণ আমাদের তো প্রোডাক্ট বানানোর, রিসার্চ করে প্রোডাক্ট বানানোর এক্সপিরিয়েন্স আছে, দেন এটাকে মানুষের জন্য নিয়ে যাওয়া, ওই লেভেল অফ এক্সপার্টিসটা আমাদের ওনার সাথে ডেভেলপ করে নিতে হয়েছে থ্রু আউট দ্য টাইম। তো উনি আমাদেরকে ওই পুরো জায়গাটা ইট ইজ কন্টিনিউয়াসলি ইভলভিং, ইয়েস। দেন ধরেন আই হসপিটাল কিংবা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, ওদের জন্য এক্স্যাক্টলি টেক রিকোয়ারমেন্টটা কি? আমি তো অনেক কিছু বানাইতে পারি, যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমি
কারেন্সি ডিটেকশনে গেছি, আমি ভেজিটেবল ডিটেকশনে কেন গেলাম না? ভেজিটেবল পচা কিংবা ফ্রুট পচা, বাজারে যাবে শাকসবজি কিনবে, গ্রোসারি, এই ঘটনাটা ওরা বেশি ঘটায় না, এই কাজটা ওরা করে না নর্মালি বেশি, বিকজ তাদের মানে সে সাপোর্ট হয়তো নাই, মানে ফ্যামিলি ওভাবে মেনে নেয়। সো ওই জায়গাটা আমার এখনই ফোকাস করার দরকার নেই। সো প্রায়োরিটি লিস্টে আপনার পিকিং লিস্টে 1 2 3 হোয়াট ইজ দ্য প্রায়োরিটি, কোন কোন প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করা উচিত থাকে, এই জায়গাটাতে আমাদের গাইড করতেছে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, যিনি কর্নিয়া ডিপার্টমেন্টের হেড। এখন আসতেছি যে সবার তো পারচেস প্রায়োরিটি সেম না, তাই না? বাংলাদেশের মানুষদের কথা চিন্তা করে ওদের তো অনেকের কম টাকা আছে কিংবা ওরা অত দাম দিয়ে জিনিসপত্র কিনতে, আমরা অবশ্য ওদের পারচেস প্রায়োরিটির মধ্যেই রাখছি। ফ্রম আওয়ার রিসার্চ ওদের 3200 টাকা হইলে ওদের জন্য খুব ইজি আভাসটা কেনা। আমরা এটা প্রাইসিং করছি 2700, হ্যাঁ আমরা এটা প্রাইসিং করছি 2700 টাকায়, যে 2700 টাকায় তুমি কিনে ফেলতে পারবা। তো ওদের পারচেস প্রায়োরিটির মধ্যে আছে। তারপরও যাদের জন্য সমস্যা হচ্ছে ওদের জন্য একটা সাবসিডাইজেশনের দরকার আছে। সো ওই জন্য আমাদের এনজিওর কিছু সাপোর্ট দরকার হয়। এই এনজিও নেটওয়ার্কটা আমাদের সাথে হ্যান্ডেল করতেছে জেরেমি জ্যাকসন ডেভিস। সো সে একজন আমেরিকান, সে বাংলাদেশে গত 9 বছর ধরে এনজিও সেক্টরে কাজ করতেছে। হি হ্যাজ দ্য কানেকশন অ্যান্ড আমরা ওই কানেকশনটাকে লেভারেজ করতেছি। কোলাবোরেশন, রাইট, ইয়েস, ফ্যান্টাস্টিক। সো নেক্সট 10 years where do you see যে দৃষ্টি কত দূর পর্যন্ত গিয়েছে? হোয়াট ইজ ইউর দৃষ্টি অ্যাবাউট দৃষ্টি? হ্যাঁ, দৃষ্টি অ্যাবাউট দৃষ্টি। সো আমার দৃষ্টি অ্যাবাউট দৃষ্টি ইজ, আমি একটা জায়গায়, যেই জায়গায় আমি চোখ বন্ধ করলে নিজেকে দেখি যে আমরা যেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে গেছি অ্যাজ এ নেশন, সেই অ্যাডভান্সমেন্টের ফ্রুটস তো অনেকেই পাচ্ছে। আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি, আপনি ফুড পান্ডা চালাচ্ছেন, উবার চালাচ্ছেন, আপনি তো এটা তো টেকনোলজিক্যাল রেভলিউশনের ফ্রুটস, রাইট? এই ফ্রুটসটা তো ওরা পাচ্ছে না। সো আমি চাই যে বাংলাদেশে যেই এখন 12.5 লাখ মানুষ আছে যারা দৃষ্টি একদমই চোখে দেখে না, ওদের কাছে এই কথাটা যাতে ওদের জন্য না থাকে। টেকনোলজিক্যাল রেভলিউশন যেটা হয়েছে এটা ওদের জন্য হয়েছে, সো দ্যাট ওদের লাইফ ইজিয়ার হয়, তারা তাদের লাইফে আরও ফাস্টার পেসে অ্যাডভান্স করতে পারে। এই জায়গায় আমি দৃষ্টিকে নিয়ে যেতে চাই। বাংলাদেশের প্রতিটা অন্ধ মানুষ কিংবা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা আছে ওদের জন্য যাতে লাইফের যে ব্যারিয়ারগুলো, সে ব্যারিয়ারগুলোকে যাতে আর ব্যারিয়ার মনে না হয়। আমি আপনাকে একটা ছোটো ঘটনা দিয়ে জিনিসটাকে আমি আরেকটু ভিজুয়ালাইজ করানোর ট্রাই করি। আপনি আর আমি কিন্তু দুজনই চশমা পরি। লেটস সে যখন কেউ চশমা বানায় নাই তখন আমি প্র্যাকটিক্যালি ব্লাইন্ড, এটা আমি বলতে পারবো। কারণ আমি যদি চশমাটা খুলি আমি বুঝবো আমার সামনে একজন মানুষ আছে, বাট আমি আপনার চেহারা, গঠন, স্ট্রাকচার কিছুই দেখবো না। দূরের জিনিস দেখতে পান না, সোজা কথায়। হ্যাঁ, দেখতে পান না, কিছুই দেখতে পারি না। তো এই চশমা আবিষ্কার হওয়ার পর কী হয়েছে, আমি অ্যাকচুয়ালি দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম, এখান থেকে আমি দৃষ্টি শক্তি ফিরে পাইছি। সো ব্যারিয়ারটা আমার থেকে গেছে। সো এখন অ্যাকচুয়ালি যারা একদমই নো অ্যাক্সেস টু লাইট, ওদের জন্য আমি ব্যারিয়ারটা সরাই ফেলতে চাই। আমি দৃষ্টি নিয়ে এই পর্যায়ে যেতে চাই। দেয়ার আর সার্টেন রিসার্চ দ্যাট উই আর ওয়ার্কিং অন, সার্টেন রিসার্চ উইথ দ্য নার্ভস, অপটিক্যাল নার্ভস, উই আর ওয়ার্কিং অন দোজ থিংস অ্যাজ ওয়েল। সো ওই জায়গাগুলো যখন আরও আসবে সামনে, তখন হয়তো দেখা যাবে যে আই থিঙ্ক ইট উইল নট বি এ ব্যারিয়ার ফর দ্য পিপল। সো ইজ ইট, আপনি কি প্রথম নাকি, আমি বলতে চাচ্ছি যে গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে, আই এম শিওর দেয়ার আর লট অফ অর্গানাইজেশনস, লট অফ রিসার্চ ইনস্টিটিউশনস দে হ্যাভ ডান ইট, আর তাহলে ওই জায়গাটায় আমরা কতটুকু, আমরা কি অ্যাট পারে আছি? আপনার ইনোভেশন, আপনার প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস, আমরা কোথায় আছি গ্লোবাল স্কেলে? এটা হচ্ছে, আচ্ছা, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট মেইনলি ডেমোগ্রাফি টু ডেমোগ্রাফি একটু চেঞ্জ হয়, ট্রু। আর সেকেন্ডলি যদি আসি, সেটা হচ্ছে যে মেইন ফিচারটা কি, দ্যাট ইজ দ্য অবজেক্ট ডিটেকশন ক্যাপাসিটি। মানে আপনি কতটুকু রেঞ্জে অবজেক্ট ডিটেক্ট করতে পারেন, সামনে, পিছে, ডানে, বামে, উপরে, নিচে, কতটুকু, মানে হোয়াট ইজ ইউর সার্কামফারেন্স এরিয়া, হ্যাঁ, হোয়াট ইজ ইউর লিমিট, রাইট? সো এটা নর্মালি যেটা হয় যে আপনার ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে কল্ড টর্চেট, টার্কির একটা কোম্পানি আছে কল্ড উইওয়াক, আরও কিছু দিস আর দ্য কোম্পানিজ যারা ভালো করছে। আরও কিছু ছোটোখাটো কোম্পানি ওভার দ্য গ্লোব ছড়ায় ছিটায় আছে। আমেরিকা, ইউরোপে আছে, আমেরিকায় আছে, হ্যাঁ, আমেরিকায় আছে। ইউরোপ মার্কেট পুরোটাই কন্ট্রোল করে উইওয়াক। সো উইওয়াকের দাম হচ্ছে লেটস সে $600। সো এটা বাংলাদেশের মানুষের জন্য, মানে বাংলাদেশের মার্কেটে ৭৫,০০০ টাকা। অ্যান্ড ইন্ডিয়ার যেটা আছে সেটা বাংলাদেশে আপনি আনার পর ট্যাক্স ভ্যাট সহ 12,000-13,000 টাকা পড়ে যায়। $100 মানে প্রাইস 12,000-13,000 টাকা পড়ে যায়। তো দেখা যায় ফার্স্ট হচ্ছে পারচেস প্যারিটি, দেন আসলাম হচ্ছে অবজেক্ট ডিটেকশন ক্যাপাসিটি, যেটা হচ্ছে আমাদের পেটেন্টেড টেকনোলজি। 155 ডিগ্রি পর্যন্ত যে আমরা অবস্টেকল ডিটেক্ট করতে পারি, এটা আর কোনো কোম্পানি পারে না। ওদের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি। সো এই জায়গাটাতে মেইনলি হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল কিংবা টেক পয়েন্ট অফ ভিউ, যে জায়গা থেকে আমরা বলতেছি যে হ্যাঁ এটা অন্যান্য জায়গা থেকে বেটার। অ্যান্ড অলসো আমরা পারচেস প্যারিটিটাকেও আমাদের ফোকাসে রাখছি। অ্যান্ড অলসো আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার, রোডঘাটে ইনফ্রাস্ট্রাকচার, দেন ধরেন আমাদের ফুটপাথ কোথায় আছে, আমাদের দেশের মানুষের বিহেভিয়ার, এটার উপর বেস করেও কিন্তু আমরা টোটালি কাস্টমাইজ ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ। রাইট, ইয়া। সো আমাদের
সো দৃষ্টি আমি নিশ্চিত দেশের ভবিষ্যতে অনেক হাজারো লাখো মানুষকে দৃষ্টি ফিরিয়ে দেবে, তাদেরকে ইনেবল করবে, আমাদের সোশ্যালি তাদেরকে একটা রেসপেক্টের জায়গায়, অনেকে তার আসলে ল্যাক অফ কনফিডেন্স। আমি একটু কাজ করেছি ইন এ সেন্স, আমি তাদের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম, ওয়ান অফ দেম অলসো আমার পডকাস্টে এসছে, হ্যাঁ, যে ভিজুয়াল ইম্পেয়ার্ড এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ফাউন্ডেশন তাদেরকে নিয়ে কাজ করছে। তাদের আসলে ওই ফিজিক্যাল চ্যালেঞ্জের চেয়ে মেন্টাল চ্যালেঞ্জেসটা লেটার অন বড় হয়ে যায়, তারা মানুষ মনে করে বোঝা, হ্যাঁ, তারাও আসলে ডিসকারেজ ফিল করে। এরকম একটা জায়গা আমি মনে করি দৃষ্টি একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট তৈরি করবে তাদেরকে ইনেবল করার জন্য, মেইন স্ট্রিমে তারা যেন আসতে পারে, বিকজ তারা যদি পড়াশোনা করতে পারে, ফার্দার অ্যাডভান্স করতে পারে উইথ দ্য হেল্প অফ ইউর পেটেন্টেড টেকনোলজি অ্যান্ড চিপার প্রাইস, দ্যাট উড বি রিয়েলি ব্রেক থ্রু অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিশিয়েট। মাই কোয়েশ্চেন ইজ, ইউ নিড লট অফ রিসোর্সেস, যে যারা আসলে এই ধরনের জিনিসগুলো রিসার্চ করবে, বিকজ ইউ আর ডেভেলপিং এ প্রোডাক্ট, রাইট, ইটস নট এ স্ট্রেট সার্ভিস। হ্যাঁ, সো আপনি অর্থাৎ হার্ডওয়্যার এবং পিছনে হার্ডওয়্যারকে লাইফ দিচ্ছেন থ্রু ইউর সফটওয়্যার, ইউর কোডিং অ্যান্ড এআই। এখন যদি বলেন যে আমাদের দেশের যে ইকোসিস্টেম, যে রিসোর্স, এই জায়গা কিভাবে আপনি পাচ্ছেন অ্যান্ড কারেন্টলি আপনি কীভাবে ডেভেলপ করছেন, বিকজ আমি জানি দিস ইজ এ চ্যালেঞ্জিং এরিয়া এবং ইউ হ্যাভ সাম আদার ইনিশিয়েটিভ। সো আপনার এই ইকোসিস্টেমটার ব্যাপারে ইউ হ্যাভ সাম ইনিশিয়েটিভ, সাম থিঙ্কিং, সাম প্ল্যানিং, হোয়াটস দ্যাট অ্যান্ড হাউ ইট ইজ ওয়ার্কিং? ওকে, সো আমরা যখন কোনো রিসার্চ বেসড প্রোডাক্টে কাজ করি কিংবা যখন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা নর্মালি, আমি যদি আপনাকে একটু কারেন্ট সিচুয়েশনটা বলি, তাহলে যেটা হয় যে নর্মালি যারা স্টুডেন্ট আছে ওরা প্রজেক্টের জন্য বানায় একটা প্রজেক্ট, ইউনিভার্সিটিতে যখন থাকে একটা প্রজেক্ট বানায়, জাস্ট স্যার যদি এ দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে। সো এ দিয়ে দেয়, দেন দ্য প্রোডাক্ট ইজ গন। বাট এই প্রোডাক্টটা হচ্ছে কিন্তু আপনি এখনও জিরো লেভেলে আছেন। আপনার এই প্রোডাক্ট টেস্ট করে এটাকে মার্কেট ফিট করার জন্য দেয়ার আর লটস অফ আদার প্রসেসেস অ্যান্ড আরও অনেক কিছু ট্রায়াল করতে হবে, অনেক কিছু মাথায় রাখতে হবে। তো দেখা যায় যে আমাদের দেশে যারা ট্যালেন্ট হিসেবে ডেভেলপ হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, ওরা কিছু জিনিস পারে, বেসিক্স আর দেয়ার কিছু কিছু জায়গায়, নট অল অফ দেম, বাট কিছু মানুষের কাছে বেসিক্স আর দেয়ার, ওইটার উপর বিল্ড করা হয় না কখনো। আর আমাদের ওরা যখন পড়ালেখা শেষ করে তখন অ্যাকচুয়ালি চাকরি তো একদম রাইট অ্যাওয়ে ওদের জন্য অফার্ড হয় না। তো অনেক বড় একটা টাইম ধরে আবার রাইট স্কিল সেটের জন্য রাইট চাকরিও পাওয়া যায় না। কিছুদিন আগে দেখলাম যে রেলওয়ের একটা ওয়াশরুম পরিষ্কার করার জন্য যারা এনটিটিতে সবাই হচ্ছে মাস্টার্স পাস করছে, সো ফর অবভিয়াস রিজনস, রাইট। সো এই ঘটনাগুলো যখন ঘটতেছে তখন অ্যাকচুয়ালি ওদের যে বেসটা আপনি ইউনিভার্সিটিতে ডেভেলপ করছেন, হ্যাঁ, যেটার জন্য আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করছেন, আমাদের নেশন ট্যাক্স পেয়ার্স মানি যখন ইনভেস্ট করছে, ওইটা তো আপনি ইউজ করতেছেন না আলটিমেটলি। সো হোয়াট আই থট যে এই মানুষগুলোকে আরেকটু ডেভেলপ করা যায় কিনা, ওরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কীভাবে বানাইতে পারে, এটার জন্য কী কাজ করা যেতে পারে। সো ফার্স্টে তো আমি নিজে শিখছি, আমি কয়েকটা ভেঞ্চার করছি, কয়েকটা জায়গায় ইনিশিয়ালি হয়তো ইউনিভার্সিটি প্রজেক্ট লেভেলেরই কাজ ছিল, ওগুলাই দিয়ে মানুষজন আসছে, কাস্টমার অনবোর্ড হয়েছে। দেন ওগুলোকে আরও কীভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে আসতে হয়, এটা সফটওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকেও আসছে, হার্ডওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকেও আসছে, ফার্মার পয়েন্ট অফ ভিউ থেকেও আসছে। সো এই জিনিসগুলোকে অ্যালাইন করে আমরা কিছু ধরেন আউটলাইন ডেভেলপ করছি, যে ধরেন ইউ ওয়ান্ট টু লার্ন দিস অ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াল লেভেল, দিস ইজ ইউর আউটলাইন, সো তুমি এটা শিখে আসতে পারো। সো আমরা যেটা করছি যে আমরা এটার একটা মুভমেন্ট শুরু করছি, ইয়থ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করছি। এটা আমার একটা ইনিশিয়েটিভ আছে যেটার নাম হচ্ছে অংশক। সেখান থেকে আমরা এটা শুরু করছি যে যারা ইয়থ আছে ওদেরকে অ্যাজ এ রিসোর্স আমরা যাতে ডেভেলপ করে আনতে পারি। সো এটার জন্য ফ্রেশ গ্রাজুয়েটস অর ইয়থ, কোনো ক্রাইটেরিয়া নেই, ইট ক্যান বি স্কুল স্টুডেন্ট, মানে ইট ক্যান বি হাউসওয়াইফ ইভেন, মানে ঘটনা এরকমও ঘটছে যে সদ্য পাশ করা, মানে এইচএসসি শেষ করা ছেলে আমি হায়ার করছি, মানে ফুল টাইম হায়ার করছি, এরকম ঘটনাও ঘটছে বিকজ অফ হিজ ক্যাপাবিলিটি, রাইট, গুড, যে ও কিছু একটা বেসিক নিয়ে আসছে যেটার উপর আমরা কাজ করতে পারছি, অ্যান্ড হি ওয়াজ এ ফার্স্ট লার্নার অ্যান্ড হি ইজ কারেন্টলি দ্য ফুল টাইম টিম মেম্বার অফ মাই company. So even the co-founder of Drishti, Iqbal Samin Prithul, he also came from our network. Okay. So এইভাবে জিনিসটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তো আমরা যেটা করলাম যে আমরা কিছু কোর্স আউটলাইন করলাম, লেটসে কেউ যদি টেক ডেভেলপমেন্ট রিলেটেড কিছু শিখতে চায়, সো ওই শেখার জন্য ওর কোন কোন জায়গায় কী কী শিখতে হবে, কোন কোন পার্টগুলোকে মাথায় রাখতে হবে, এটা যদি শিখে তাহলে ওর কোন কোন জিনিস পারা উচিত, ওগুলো আমরা অ্যাসেসমেন্ট আকারে ওকে দিয়ে গেছি। এভাবে যখন একটা জিনিস শেষ করে এটা একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হয়, দেন ওইটাকে আমরা ওদেরকে আমরা আমাদের নেটওয়ার্কে অনবোর্ড করতেছি। এভাবে আমাদের এখন 283 জন মানুষ আমাদের নেটওয়ার্কে অনবোর্ডেড আছে, যারা মোটামুটি প্রফেশনাল লেভেলে যে কোনো ডেভেলপমেন্টে কেটার করতে পারবে অ্যাজ এ টিম।
তো ওয়াইড ভ্যারাইটিস তাই না, ডিফারেন্ট স্কিলস। এখানে আপনি রোবোটিক্সের মানুষও পাবেন, এখানে আপনি এমবেডেড সিস্টেমের মানুষ পাবেন, এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্টের মানুষ পাবেন, লেটস সে আপনি অ্যাপ ডেভেলপমেন্টের মানুষ পাবেন, আপনি গ্রাফিক্স ডিজাইনার পাবেন, ইউএক্স ডিজাইনার পাবেন, ডিফারেন্ট স্কিলের মানুষজন আছে যেটাকে দিয়ে আপনি কিছু প্রোডাক্ট ডেভেলপ করে নিয়ে আসতে পারবেন। সো এটাই হচ্ছে আমার অংশকে ইনিশিয়েটিভ, যে আমরা যেটা চেষ্টা করতেছি হচ্ছে ইয়ুথ ডেভেলপমেন্টটাকে এনকারেজ করার জন্য। এখন ঘটনা হচ্ছে যে লেটস সে আমি ওদেরকে আনলাম যে তুমি কাজ করতে পারো, এখন ওদের জন্য কাজ কাজ তো আসতে হবে। সো আমি এই কাজটাকেও আমাকে এনশিওর করতে হবে, সোর্সিং করতে হবে। এখন কি করব? সো এখন যেটা করছি আমরা হচ্ছে, এখন আপনি যদি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমটা দেখেন, আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম এখন অনেক ছোট, অত বড় হয়নি। সো স্টার্টআপ ইকোসিস্টেমে আমাদের একটা ফাউন্ডার হিসেবে, আমরা তো মোস্ট অফ দ্য ফাউন্ডার্স, খুব কম ফাউন্ডারই হচ্ছে পকেটে টাকা নিয়ে শুরু করতে পারে, মানে পকেটে অনেক টাকা আছে, দেন ইউ আর স্টার্টিং, আপনি অনেক রাইট জোস ট্যালেন্ট হায়ার করছেন অ্যান্ড ইউ আর বিল্ডিং দ্য কোম্পানি। এই ঘটনাগুলো একটু কম হয় আমাদের দেশে। সো দেখা যায় যে অনেক ফাউন্ডার আছে যারা অ্যাকচুয়ালি স্টার্ট করে উইথ দ্য ড্রিম যে আমি অনেক টাকা কামাবো, বাট যখন শুরু করে তখন ওদের পকেটে হয়তো অত টাকা থাকে না। সো তখন তাদের জন্য একজনকে এমপ্লয় করে একটা কাজ উঠায় নেওয়া ইজ এ ভেরি হেভি লোড, ওদের অপারেশনাল এক্সপেন্ডিচারের নাম্বারটা অনেক বেড়ে যায়। তো তখন হচ্ছে আমরা চিন্তা করলাম যে তুমি এগুলোকে গিগ বেসড কাজে ভাগ করো, তোমার এগুলো লাগবে, তোমার এই কাজ করাইতে হবে, তুমি এগুলোকে এই গিগে ভাগ করো, তাহলে তোমার জন্য কী কী গিগ আছে, লেটস ডিফাইন দ্যাট। সো আমরা এইভাবে 34টা স্টার্টআপের সাথে পার্টনারশিপ করছি। দেন এই পার্টনারশিপগুলো থেকে ওদের যে গিগ বেসড কাজগুলো আছে এগুলোকে আমরা নিয়ে আমরা ডিরেক্টলি কানেক্ট করে দিচ্ছি যারা আমাদের রেডিলি অ্যাভেলেবল রিসোর্সেস। সো ওরা কাজ করতেছে, শিখতেছে, ওরা ডিফারেন্ট রিসার্চ করতেছে, ওই আন্ডারস্ট্যান্ডিং যে ওরা কীভাবে কাজ করতেছে, ওদেরকে আরও ফিডব্যাক দিচ্ছি, ওই অনুযায়ী ওরা ডেভেলপ হচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি ওদের একটা ইনকাম সোর্সও জেনারেট করার চেষ্টা করতেছি। অ্যাট দ্য সেম টাইম এদের যে প্রবলেমটা হয়তো যে ওরা মেইনলি রিসোর্স খুঁজে পেত না, স্টার্টআপ ইকোসিস্টেম, স্টার্টআপ ফাউন্ডার্স এন্ড কোম্পানিজ। ওকে, সো ওদের জন্য হচ্ছে এখানে আমি একটা সুযোগ করে দিচ্ছি যে ইউ আর গেটিং দ্য রিসোর্সেস, লেটস কানেক্ট, দেখো কীভাবে কাজ করা যায়। আমরা মোটামুটি পুরো জিনিসটাই ওদেরকে গাইড করি, ওভারলুক করে দিই আর কি। ইটস এ ফার্স্ট লার্নিং, তাই না, মানে শেখার পরে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাচ্ছে তারা এখানে। রাইট। সো এটার ফিউচার কীভাবে, হাউ ডু ইউ সি যে স্টার্টআপ ইকোসিস্টেম, হ্যাঁ একদিকে বড় হচ্ছে, অলমোস্ট এভরি মান্থই আমাদের সাথে যোগ হচ্ছে এবং কিছু ক্লোজ হচ্ছে। সো হোয়াট ইজ ইউর ওভারঅল অ্যাসেসমেন্ট যে ওয়ার্কিং উইথ 34 স্টার্টআপ, টেক বেসড আই বিলিভ, রাইট? হাউ ডু ইউ অ্যাসেস? অ্যাসেসমেন্টটা হচ্ছে যে স্টার্টআপের ক্ষেত্রে প্রোডাক্ট যখন ওরা ডেভেলপ করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট মেনলি জার্নিটা, ওই জায়গাটাতে আই থিঙ্ক আমাদের আরেকটু কেয়ারফুল হওয়া উচিত। আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল লেটসে আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করবেন, আপনি পিক এনি বিজনেস, লেটসে আপনার মাথায় আসতেছে এটার জন্য একটা প্রোডাক্ট ডেভেলপ করা লাগবে। ঢাকা শহরের ট্রান্সপোর্ট সলিউশন, মানে ম্যাস পিপুলের জন্য ট্রান্সপোর্ট সলিউশন করা দরকার, হুইচ ইজ আমার অ্যাপে থাকবে এবং আমি আমার মোটামুটি বাসা থেকে 5 মিনিট হাঁটলেই ensured. So that is the criteria for an example. আচ্ছা, anywhere 5 minutes walk you get a service. আচ্ছা, ওকে। সো আমরা এটাকে একটু বাস সার্ভিসের সাথে লেটস সে আমরা এটাকে কানেক্ট করি। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আপনি বাসা থেকে এখান থেকে লেটসে বনানী গুলশান 2 যাবেন। হ্যাঁ, তো আপনার এখানে আমাদের জন্য কি ঢাকা চাকা একটা বাস সার্ভিস আছে, গুলশান চাকা একটা বাস সার্ভিস আছে। তো এখন আপনি এখানে বসে কিন্তু জানেন না আপনার ওইখানে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা বাসের অ্যাভেলেবিলিটি, কটার সময় বাস আসবে, সিট আছে কিনা, ভেরিয়াস ফ্যাক্টরস। লেটসে আমরা একটা প্রবলেমকে ফোকাস করি। এখন এই জায়গাটাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখেন, আমরা অ্যাট এ টাইম কতগুলো ফিচার নিয়ে কথা বলছি। আমরা ফিচার নিয়ে কথা বলছি যে বাস অ্যাভেলেবিলিটি, বাস কখন আসবে, আমরা দেখতেছি যে সিট আসবে নাকি আসবে না, জ্যাম কেমন আছে, আমরা কিন্তু 3-4টা ফিচার, কতজন টিকিট কেটেছে অলরেডি, প্রতি মিনিটে কতজন টিকিট কাটছে, লট অফ ওগুলো হচ্ছে আপনি অ্যানালিটিক্সের আন্ডারে অনেক কিছু নিয়ে আসতে পারবেন, রিকোয়ারমেন্টের আন্ডারে যদি আসে। এখন হোয়াট ডু ইউ সলভ ফার্স্ট? এখন আমি যদি এই সবগুলো জিনিসকে ইনিশিয়ালি সলভ করতে চাই, হোয়াট ডু আই ডু? আমি একটা ধরেন অনেক জোস অ্যাপ বানাইলাম, হ্যাঁ, একটা সিস্টেম বানালাম যেটাকে গাড়ির সাথে লাগাই দিলাম। হ্যাঁ, গাড়ির ওই জিপিএস কোঅর্ডিনেট আমি পাইতে থাকবো, রাস্তার জ্যামের হিসাবে ম্যাপ থেকে নিলাম, মানুষ কীরকম যাচ্ছে ওইটার জন্য ওদের যে টিকিট কাউন্টার আছে ওইখানে একটা জিনিস বসাইলাম, দেন মানুষের জন্য একটা সুপার অ্যাপ বানাইলাম। সো এই পুরো প্রসেসটা করতে আমার অনেক টাইম যাচ্ছে, আমার অনেক টাকা ইনভেস্ট হচ্ছে। এত কিছু করে গিয়ে দেখার পর আপনাকে দেওয়ার পর দেখলাম যে আপনি ইউজ করতেছেন, বাট আর মানুষ ইউজ করতেছে না। তখন আপনার জন্য সবচেয়ে প্যারা হয়ে যায় আপনার অ্যাকচুয়ালি ওয়্যার ইউ আর রং, এটা আপনার জন্য ফিগার আউট করা অনেক প্যারা হয়ে যায়। সো এই জন্য যেটা করা লাগে যে একটা এমভিপি থেকে প্রোডাক্ট মার্কেট ফিট হওয়ার জন্য একটা জার্নি আছে। সো সেই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়া লাগে। লেটসে আমরা যদি এখানে করতাম যে ফার্স্টে আমরা একটাই প্রবলেম সলভ করব যে বাস কোথায়, এখন বাসটা কোথায় আছে। আপনি যদি যেতে চান, আপনি জাস্ট এটা এনশিওর করতেছেন যে আপনি টিকিট কেটে 15 মিনিট দাঁড়ায় নাই,
15 মিনিট আপনি বাসায় আরেকটু কাজ করে গেলেন, এক কাপ চা খেয়ে গেলেন, হ্যাঁ। সো 15 মিনিট আপনি দাঁড়ায় আপনি কাস্টমারের কোন জায়গাটা সলভ করতেছেন, ইউ আর সেভিং দ্যাট 15 মিনিটস অফ হিজ লাইফ, টাইম এন্ড প্রোডাক্টিভিটি, রাইট। সো তাহলে আপনি কি করেন, আপনি জাস্ট ওনার ওই যে ড্রাইভারটা আছে ওরা একটা অ্যাপ বানিয়ে দিয়ে দেন, এনশিওর করেন যে ও ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, ওকে 30 GB 30 দিনের একটা ইন্টারনেট কিনে দেন, ওকে একটা অ্যাপ দিয়ে দেন যেটা ও অলওয়েজ অন রাখবে, সেটার মধ্যে আপনি জাস্ট জিপিএস কোঅর্ডিনেটটা পাচ্ছেন, আর কিছু কিন্তু না। ধ্যান আপনি ব্যাক এন্ডে একটা সিস্টেম দাঁড় করেন যে আপনি ওই জিপিএস কোঅর্ডিনেট নিয়ে আপনি একটা আইডেন্টিফাই করতেছেন। সো আপনি কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে পারতেছেন। তখন আপনার কি করতেছেন, যে ইউ আর বিল্ডিং সামথিং, যে কি, যে এই জিনিসটা আপনার প্রবলেম সলভ করতেছে। যে কী প্রবলেম সলভ করতেছে, আপনার টাইম যাতে ওয়েস্ট না হয়, ঠিক আছে। দ্যাট আপনার কিন্তু ভ্যালু প্রপোজিশন এটা, যে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না। সো এবং হ্যাসেলটা কমাচ্ছে, যে আমি যে লাইনে দাঁড়িয়ে থাকবো না, রাইট, অটোমেটেড একটা সিস্টেম আসলো, দাঁড়িয়ে গেল আমার নাম্বার। সো আপনি বিল্ড করলেন, দেন আপনি মেজার করলেন যে কতজন মানুষ ইউজ করতেছে, ওইখানে মানুষজনের ফিডব্যাক কি। তখন আপনার জন্য ফিডব্যাক ইনকর্পোরেট করা ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি ফাস্ট। আপনাকে আজকে বলো যে ভাই আপনার এখানে মনে হয় নোটিফিকেশনটা দরকার নেই, সো আপনি জাস্ট যাচ্ছেন, কোড করতেছেন, আপলোড করে দিচ্ছেন, রাইট। সো এই যে পার্টটা, যে আপনি আপনার ডেভেলপমেন্ট জার্নিতে কীভাবে যাবেন, যে বিল্ড, মেজার, লার্ন, এটাকে বলা হয় ফিডব্যাক লুপ। আপনি এই লুপটাতে ঘুরে কন্টিনিউয়াস আপনার প্রোডাক্ট মার্কেট ফিট হবে। এরপরে হয়তো আপনি এখানে টিকিটিংও আনতে পারবেন, এরপরে আপনি এখানে অনেক টাইপ অফ ফিচার আনতে পারবেন। এত কিছু বলার রিজনটা হলো যে শুরুতেই একটা বড় জিনিসে ফোকাস না করে নিজেরা যে ভ্যালু প্রপোজ করতেছেন অ্যাজ অ্যান এন্টারপ্রেনার কিংবা অ্যাজ এ বিজনেস, এগুলোকে অনেক বেশি অ্যাটমিক স্ট্রাকচারে ভাগ করে ফেলা উচিত। দেন ছোট দেন ওগুলোকে একটা করে অ্যাচিভ করলে আপনি দেখবেন যে আপনার সিস্টেমটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর মতো দাঁড়ায় যাবে, রোবাস্ট সিস্টেম যেটাকে বলে আলটিমেটলি। ইয়েস। সো আমার স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে এটা, যে আমি আসলে বেশ কিছু এন্টারপ্রেনারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তো ওদের সাথে কথা বলে আমাকে যেটা মনে হয়েছে, যে এই মাইন্ডসেটটাতে আমরা একটু পিছিয়ে আছি। যে এই মাইন্ডসেটটা কিন্তু মানে ভুল কোনো মাইন্ডসেট না। আপনি যদি চিন্তা করেন, লেটসে ড্রপবক্সের সিইও যে ছিল, ও যখন ইনিশিয়ালি ওর প্রোডাক্ট ডেভেলপ করছে, ড্রপবক্স যখন ডেভেলপ হয়েছে, এটা তো ভেরি নিউ কনসেপ্ট। তখনও ওর কিছু এমভিপি, ওর ফার্স্ট এমভিপি ছিল একটা ভিডিও। ইটস নট ইভেন এ টেক থিং। আমরা তো জানি এটা একটা ড্রাইভে শেয়ার করা জিনিস হয়। একটা ভিডিও দিয়ে ওর ওয়েট লিস্টে ৭৫,০০০ মানুষ অ্যাড করছিল ওর প্রোডাক্টের জন্য। সো ওই স্টেপগুলো আমাদেরকে আমাদের ইকোসিস্টেমের জন্য আলাদা করে ডিজাইন করে বানায় নিতে হবে। আমেরিকারটা হয়তো জাস্ট কপি পেস্ট করলে হবে না, বাট আইডিয়াটা নেওয়া যায় যে ও কী করছে, ওর এখানে ডেমোগ্রাফিটা কেমন, আমার এখানে ডেমোগ্রাফিটা কেমন, এটার জন্য কী চেঞ্জ করা লাগবে। যেমন নেটফ্লিক্স আমেরিকাতে, রাইট, গ্লোবালি, আর আমাদের দেশে আছে সম্ভবত চরকি আছে বা বঙ্গ আছে, রাইট। হ্যাঁ। So kind of local solution of a global platform. Of course, তাই না? মানে আমাদের ডেমোগ্রাফির অনুযায়ী তো গ্লোবাল সলিউশন এভরিথিং উইল নট ওয়ার্ক, তাই না? যে আমাদের দেশে জ্যাম আছে, আমাদের দেশে রাস্তাঘাট একরকম, আমাদের প্রবলেমগুলো ডিফারেন্ট, আমাদের অপরচুনিটিগুলো ডিফারেন্ট, আমাদের মানুষের নেচার ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আপনার প্রোডাক্ট একটু ডিফারেন্ট হবে, জাস্ট কপি পেস্ট করলে হয়তো হবে না আর কি। ট্রু। সো তাহলে আপনার অংশক চলছে, এবং আগামী দিনে অংশকে নিয়ে কিভাবে চিন্তা করছেন, যে যেহেতু এটা একটা টেক ডেভেলপমেন্ট অর্থাৎ লার্নিং প্ল্যাটফর্ম, রাইট, এবং সেটা মোটামুটি ইকোসিস্টেমকে সাপোর্ট দিবে। সো ওভারঅল গ্রোথ এবং এটার আপনি ফিউচারটা কিভাবে দেখছেন, রেসপন্স কেমন পাচ্ছেন, এটার সাথে মানুষ লেগে আছে কেমন, এই পার্টটা যদি একটু জাস্ট। হ্যাঁ, এই পার্টটা যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। আপনি যদি স্টুডেন্ট, আমরা তো ডেনসিটি যদি চিন্তা করেন, ওইখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে, দেন হচ্ছে বাকি ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস। সো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা পাশ করে বের হয়, এর 72% স্টুডেন্টসের 3 বছর লাগে একটা বেসিক জব ল্যান্ড করতে। 3 বছরের পরে গিয়ে তারা যে চাকরিটা পায় সেটার ভ্যালু হচ্ছে 8 থেকে 12,000 টাকা ইনিশিয়াল লেভেল, একটা স্টার্টিং স্যালারি। সো আপনি যদি এইজ ফ্যাক্টরটা চিন্তা করেন, একটা স্টুডেন্টের গ্র্যাজুয়েট হতে কত সময় লাগে, অন অ্যান অ্যাভারেজ আই থিঙ্ক ইটস 25 ইয়ার্স অফ এজ। সো এরপরে 3 বছর ইটস 28 ইয়ার্স। সো 28 বছর অফ ইয়োর লাইফ গন পাস্ট বাই। আপনি এখন ইউ আর আর্নিং 8 to 12,000 টাকা পার মান্থ, রাইট? মানে দিস ইজ প্যাথেটিক টু মি, দিস ইজ এক্সট্রিমলি। 15,000 টাকা একটা মোটামুটি স্যালারি রেঞ্জ এখন ল্যান্ড করে অ্যাবাউট 25 ইয়ার্স, 22 to 25 ইয়ার্স, এই এজের ভিতরে মোস্টলি আমরা বলতে পারবো, রাইট? ইটস প্যাথেটিক কিন্তু, কারণ আপনি আপনার লাইফে এতদিন ইনভেস্ট করলেন টু স্টাডি, পড়ালেখা করার জন্য, একটা দেশ আপনাকে রেডি করছে ফর এ জব মার্কেট, দেন দ্য জবস আর নট দেয়ার, তখন তো ইটস এ প্রবলেম। অ্যান্ড অলসো আপনি আপনার ট্যালেন্ট যে জায়গায় ইউজ করার কথা, আপনি ওই জবটাতেও যাচ্ছেন না, আপনি অন্য একটা জায়গায় যাচ্ছেন জাস্ট টু সার্ভাইভ।
সো এটাই অনেক বড় একটা প্রবলেম, আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে যেটা আছে এখন। আমি হয়তো একদিন আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করতে পারবো না, আই ক্যান ড্রিম অফ ইট, অ্যান্ড ওই ড্রিমটাকে আমি কয়েকটা অ্যাটমিক স্ট্রাকচারে ভাগ করছি। যে আমাদের দেশে তো ব্রেন ড্রেনও হয় রিসেন্টলি অনেক অ্যান্ড অলসো আমরা কিন্তু অনেক ব্রেন ইম্পোর্টও করি, তাই না? আমাদের দেশে আমরা কিন্তু অনেক ব্রেন ইম্পোর্ট করি। স্পেসিফিক্যালি আমাদের দেশে মনে হয় ঢাকা শহরে 10 লাখের উপরে আমাদের দেশে ইন্ডিয়ান এক্সপার্ট, দেন শ্রীলঙ্কান, দেন চাইনিজ, দেন রাইট, সো দে আর টেকিং বিলিয়নস অফ ডলার। আমাদের হয়তোবা 1 কোটি মানুষ যা আনছে তার চেয়ে বেশি নিয়েই যাচ্ছে হয়তোবা। সো দিস ইজ কাইন্ড অফ এ সিনারিও। ইন্ডিয়া ওদের যে ফরেন রিজার্ভগুলো পায় প্রতি বছর, হ্যাঁ, এটার মধ্যে 3 নম্বরে হচ্ছে ওরা বাংলাদেশ থেকে টাকা পায়, কারণ ওদের ট্যালেন্ট বিলিয়ন্স অফ ডলার্স আর জাস্ট ট্রেনিং ফ্রম আস। আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ চিন্তা করেন, যেটা আমরা এখন অনেক স্ট্রাগল করতেছি। সো এই জিনিসগুলো কিন্তু যাচ্ছে, বাট ইটস নট লাইক যে বাংলাদেশে অপরচুনিটি নাই, মানে ইটস এ রং কনসেপ্ট যে আপনি বাংলাদেশে অপরচুনিটির জন্য রাইট রিসোর্সেস নাই, রাইট অ্যাপ্রোচও নাই, না যে রাইট মাইন্ডসেটও আসলে আমাদের দেশে সমস্যা হচ্ছে কিনা, যে দেয়ার আর এ লট অফ অপরচুনিটিস, দ্যাটস হোয়াট যেটা আপনি বললেন, রাইট। এট দ্য সেম টাইম আওয়ার মাইন্ডসেট অ্যান্ড আওয়ার অ্যাপ্রোচ ওইটাকে দেখার জন্য আমাকে ইনেবল করছে না। আই সি দ্য প্রবলেম, রাইট, আই সি দ্য চ্যালেঞ্জেস অনলি। অ্যাভারেজ বাংলাদেশের স্টুডেন্টের ড্রিম কি? আপনি আপনি বুয়েটে যান আজকে, বুয়েটে যান, বুয়েটে গিয়ে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কি বুয়েটে? একটা স্টুডেন্ট বুয়েটে পড়ে, ওর পিছনে বাংলাদেশ সরকারের ভর্তুকি কত? অ্যাটলিস্ট 37 লক্ষ টাকা 4 বছরে, অ্যাটলিস্ট 37 লক্ষ। এই টাকাটা কার? এই 37 লাখ টাকাটা কার? অলমোস্ট পাবলিকের, এটা ট্যাক্স পেয়ার্স মানি, সেটা সেখান থেকে গভর্নমেন্ট খরচ করছে যে টু রান দ্য ইনস্টিটিউশনস, তাই না? সো দ্যাটস দ্য ফ্যাক্ট। সো 37 লাখ টাকা দিয়ে আপনি কেন একটা স্টুডেন্টকে রেডি করতেছি to serve the country? That's the normal expectation. বুয়েটে গেলে একটা স্টুডেন্টের ড্রিম কি? ভাই আমেরিকা যাব, অ্যাপলে জব করব, দ্যাট ইজ দেয়ার, or high tech company, গুগলে জব করব, হ্যাঁ আমি, বাট আই উইল নট লিভ ইন দিস কান্ট্রি, কারণ এটা তো আমাকে থাকার ব্যবস্থা দিচ্ছে না, আমাকে তো এই জায়গাটায় ওরা পুরোপুরি রেডি করে দিচ্ছে না। আমি ফর ভেরিয়াস রিজনস এটা হচ্ছে কিন্তু, বাট এটাতে যেটা আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ইয়থটাকে যে জন্য রেডি করতেছি টু সার্ভ দ্য কান্ট্রি, এই ঘটনাটা ঘটতেছে না। দে আর নট কামিং ব্যাক। এমন যদি হতো যারা যাচ্ছে ফর হায়ার এডুকেশন অ্যান্ড দে আর কামিং ব্যাক, তখন আমাদের নেশন অ্যাজ এ নেশন আমরা অনেক স্ট্রং থাকতাম, আমরা আরো ফ্লারিশ করতে পারতাম। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে না, এই ঘটনাটা তো কেউ ঘটাতে পারতেছে না। সো আমাদের ওই যে মাইন্ডসেটে একটা প্রবলেম আছে অফকোর্স, কিন্তু ওই যে আমাদের স্টুডেন্ট নাম্বারটা এত বেশি, আমাদেরকে জাস্ট রাইট ট্যালেন্ট এখন ডেভেলপ করতে হবে। আর আমাদের ধরেন এখন যেই টাইপ অফ প্রজেক্ট উই আর ওয়ার্কিং অন, লেটসে আমাদের এখন মেগা প্রজেক্টস হচ্ছে, আমাদের প্রজেক্টস হচ্ছে লাইক পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রো রেল একটা লাইন হয়ে গেছে, আরও কয়েকটা লাইনে কাজ চলতেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেছে। এটা তো হচ্ছে শুধু ঢাকা শুনলেন, ডিফারেন্ট জায়গায়, চিটাগংয়ে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, খুলনায় অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, রাজশাহীতে ডেভেলপমেন্ট হচ্ছে। সো এই ডেভেলপমেন্টগুলোর জন্য তো মানুষ লাগবে। এখন এগুলো তো আমরা, এই মানুষগুলো তো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, এই ব্রেনগুলোদেরকে তো আমরা ইম্পোর্ট করে আনতেছি। যে আমাদের তো দরকার ছিল যে অ্যাকচুয়ালি এই ব্রেনগুলো যখন ইম্পোর্ট করতেছি, এদের সাথে আমাদের বাংলাদেশি ব্রেনগুলোকে ট্রেন আপ করে নেওয়া। দ্যাট ওয়াজ, মানে এটা যদি করে ফেলতে পারতাম তাহলে আমাদের জন্য এজ এ নেশন খুব ভালো হতো। অ্যাট দ্য সেম টাইম জাস্ট টু সাপ্লিমেন্ট, যে আমাদের রেলওয়ে, আমাদের বিমান, মানে আমি যদি ন্যাশনাল সার্ভিসেসগুলো চিন্তা করি, এগুলোতেও তো আসলে মানে হিউজ একটা আপলিফট দরকার। কেন হচ্ছে না? দেয়ার আর মেনি রিজনস। ওয়ান অফ দ্য রিজন ইজ অলসো স্কিল রিসোর্সেস, অ্যানাদার রিজন ইজ দ্য মাইন্ডসেট, অ্যানাদার রিজন ইজ আর ভ্যালিউজ অ্যান্ড কালচার অ্যান্ড পিপল, রাইট? সো যে কারণে অ্যাকচুয়ালি আমরা একদিকে যেটা আছে সেটাকেই রান করতে পারছি না। উই ডোন্ট হ্যাভ রাইট স্কিল পিপল, আনফরচুনেট। সো এই জায়গাটা, এই যে এখন এই আমরা যে এখন যেই টাইপ অফ প্রজেক্ট কিংবা যেই মোডালিটি অফ প্রজেক্ট নিয়ে বলতেছি, এই প্রজেক্টগুলোতে মানুষজনকে ডেভেলপ করে দেওয়ার জন্য অংশ শুরু হয়েছে। যে আমার একদম ইনিশিয়াল স্ট্যান্ড পয়েন্টটা একদম এখন থেকে আগ পর্যন্ত গত 2-3 বছর আগে ধরেন যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিডস টু বি সলভড ফর এ কান্ট্রি লাইক আস, অফকোর্স। সো এখন হাউ ডু উই সলভ ইট? সো এটার জন্য আমার কাছে ফার্স্ট কয়েকটা স্টেপ মনে হয়েছে যে সিন্স আই এম ফ্রম টেক ব্যাকগ্রাউন্ড, আমি নিজে কম্পিউটার সায়েন্সের একজন ইঞ্জিনিয়ার, আমি ওইটাকে ইনিশিয়ালি ফার্স্ট শুরু করতে পারবো। ওইটা দিয়ে আমি অংশকের নেটওয়ার্কটা শুরু করি। ওইভাবে আমরা ডেভেলপারদেরকে কইরা আনতেছি, ওদের জন্য উই আর ট্রাইং টু এনশিওর ইনকাম অপরচুনিটিস অ্যান্ড আদার থিংস। অ্যান্ড
ওরাও ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে, অনেকেই এখন পর্যন্ত। ফর সাম পিপল দিস ইজ দেয়ার থিং, যে ওরা সারা মাস কিংবা বছর আর কিছু করতেছে না, ওরা এখান থেকে যে গিগ বেসড অপরচুনিটিগুলো পাচ্ছে এটা নিয়ে মোটামুটি দে আর ভেরি হ্যাপি উইথ ইনকাম। সো এই জায়গাটা যেমন আছি, অ্যাট দ্য সেম টাইম আমি অংশকের R&D ফ্যাসিলিটি একটা ওপেন করছি, যেখানে অংশকের সব ধরনের R&D হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে কাজ করতেছি। আপনি যদি এখন বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, বাংলাদেশে ইন্ডাস্ট্রি হচ্ছে ইকোনমিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। এখন RMG বলেন, স্টিল বলেন, যে কোনো ইন্ডাস্ট্রির কথাই বলেন, ওরাই আলটিমেটলি গিয়ে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে, রাদার দেন হাইয়েস্ট অ্যান্ড বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট ইজ RMG, রাইট। সো আই থিঙ্ক ওই জায়গাটাতে আমাদের টাকার রোলিং, ক্যাশ রোলিং বলেন, সব কিছু ইজ মাচ মোর স্মুদার অ্যান্ড ফাস্টার। কজ আমাদের দেশের ব্যাঙ্কিং সিস্টেম থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সব সিস্টেম ওইটাকে কেটার করার জন্য ডেভেলপ হয়েছে ইনিশিয়ালি। কজ এটা নিয়েই আমরা শুরু করছি অ্যাজ এ নেশন। আমাদের যখন জন্ম হয়েছে RMG ওয়াজ দ্য থিং, ওইখান থেকে এক্সপোর্ট হয়েছে, ওইখান থেকে আসছে। দেন ওদেরকে কেটার করার জন্য আমাদের ব্যাঙ্কিং সিস্টেম, গভর্নেন্স সিস্টেম রেডি হয়েছে। আমাদের এখন IT এনেবল সার্ভিসেস এ নিউ ইন্ডাস্ট্রি, এটার জন্য এখন আবার ডেভেলপ হচ্ছে, স্টার্ট আপ পলিসি আসতেছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ওগুলো তো অলরেডি ডেভেলপড, ওদের জন্য আমার এখন ওইখানের জন্য আমার সব ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে আই এম অ্যালাইনড। ওই জায়গাটাতে আমরা কাজ করতেছি, যে ওই জায়গাটাতে এখন পর্যন্ত সব কিছু ম্যানুয়ালি হচ্ছে। এখন পর্যন্ত আমরা সব ধরনের মেশিনস ইম্পোর্ট করি। এখন পর্যন্ত আমরা সব ধরনের লেটসে ডিজাইনও আমরা বাইরের কলকাতা থেকে কিংবা ইন্ডিয়া থেকে মানুষজন এনে করাচ্ছি, শ্রীলঙ্কা থেকে মানুষ এনে করাচ্ছি। এই জায়গাগুলোতে আমরা ঢুকে গেছি, যে হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পার্টগুলোতে কাজ করতেছি। আমাদের RMGতে আমাদের কিছু ইনিশিয়েটিভস আছে। সো এই ওভারঅল বাংলাদেশের ইকোনমির যে ড্রাইভটা আছে, সেই ড্রাইভের সাথে আমরা নিজেদেরকে আস্তে আস্তে অ্যালাইন করতেছি, সো দ্যাট এই যে মানুষগুলো আছে, ধরেন আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি বললাম, হোয়াট অ্যাবাউট দ্য পলিটেকনিক্যাল কলেজেস, ইনস্টিটিউট, তাই না? তো ওরা তো জেম বের করতেছে অ্যাকচুয়ালি, বাট ওরা গিয়ে আলটিমেটলি একটা ওয়ার্কশপে কাজ করতেছে, লেদ ওয়ার্কশপে কাজ করতেছে, বাট এর থেকে তো বেটার স্কিল ওদের কাছে আছে, তাই না? সো ওরা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতে পারে। একটা পলিটেকনিকের স্টুডেন্ট অনেক ভালো গ্র্যাপ করতে পারে রাদার দ্যান ইউনিভার্সিটিতে যে পড়তেছে। কেন? কারণ হচ্ছে ওর এটা একদম দেখে আসছে, হ্যান্ডস অন, ও রিলেট করতে পারতেছে। আমি যখন স্টুডেন্ট হিসেবে দেখতেছি, আমি তো রিলেট করতে পারতেছি না। আর আমাদের দেশে তো কোডিংয়ের পরীক্ষা খাতায় হয়। অনেক এক্সাম্পল আছে, আমাদের দেশে কোডিংয়ের পরীক্ষা খাতায়, মানে প্লেন পেপারে হচ্ছে। সো এই জিনিসগুলো তো ওরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারতেছে। ওরা এই জিনিসগুলো দেখছে, করছে, বুঝছে, প্রবলেম ফেস করছে, স্যারদের সাথে কাজ করছে, স্যার ওদেরকে খাটাই নিছে, স্যার ওদের কাজ বের করে নিচ্ছে, পার্সোনাল প্রজেক্ট। বাট এই প্রসেসে কিছু ওরা শিখে গেছে। এরা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে একদম দ্য মেইন পার্ট, যে ওরা এসে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ভিতটা গড়ে দিতে পারবে। ওরা এখানে অনেক বেশি কাজ করতে পারবে, ওদের অনেক অপরচুনিটি এই জায়গাটাতে আছে। সো হোয়াট ডু সি আমাদের দেশে যে গার্মেন্ট বা RMG যেটাকে আমরা বলছি, যে ইন্ডাস্ট্রি, ফার্স্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য বিগেস্ট, রাইট? সো সেখানে এই যে টেক অ্যাডপ্টেশনের হোয়াট ডু সি নাও, দ্য রেভলিউশন গ্লোবাল পয়েন্টে চিন্তা করলে হোয়ার আর ইউ নাও, আমরা এখন কোথায় আছি? আমরা জাস্ট স্টার্ট করছি মাত্র, উই হ্যাভ জাস্ট স্টার্টেড। আমাদের দেশে আগে এরকম কোনো ইনিশিয়েটিভ ছিল না যে RMG নিয়ে কাজ করে কিংবা RMGতে ইনোভেশন নিয়ে কাজ করতেছে। এটা জাস্ট RMG সার্কেলের মানুষজনই কাজ করছেন। ইট ইজ এ ভেরি ক্লোজ ডোর কমিউনিটি, ভেরি ক্লোজ ডোর কমিউনিটি। কিংবা কয়েকজন হয়তো কাজ করছে, তারা জাস্ট বাইং হাউস প্যাটার্নে হয়তো কাজ করছে। বাট এখানে হোয়াট আর দ্য অপরচুনিটিস? আমরা তো ধরেন যখন দেখি RMG আমাদের ইকোনমিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে, তার মানে কি আমরা অনেক বেশি ফরেন রিজার্ভ পাচ্ছি, RMG আমাদের জন্য নিয়ে আসতেছে। অ্যাট দ্য সেম টাইম ওদের জন্য তো আমাদের অনেক চলেও যাচ্ছে। আমাদের সুতা ইম্পোর্ট করা লাগে, সুতা থেকে নিডেলও আমাদের ইম্পোর্ট করা লাগে, ব্যাক টু ব্যাক এলসিতে মেজরিটি হতে চলে যাচ্ছে অনেক, রাইট? আমাদের কাছে থাকতেছে না তো, শুধু লেবারেরটাতে আমরা বেঁচে যাচ্ছি। এখন এই যে ইম্পোর্টগুলো করা লাগে, মেশিনারিজগুলো ইম্পোর্ট করা লাগে, লেটসে একটা হ্যান্ড কাটার মেশিন আমাদের ইম্পোর্ট করা লাগে, এগুলো আমাদের দেশে আমরা কেন বানাতে পারতেছি না? দিস আর নট ডিফিকাল্ট টেকনোলজিস, দিস আর নট রকেট সায়েন্সেস, বাট এটা কেন আমাদেরকে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে? সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? সো এই জায়গাটাতে এখন হচ্ছে ওই যে বিল্ড বাংলাদেশ এখন একটা কাজ করতেছে, ওইখানে হচ্ছে এই স্টার্ট আপগুলোকে ওনারা আগায় নিয়ে আসতেছে, যে RMG ফোকাস স্টার্ট আপ কারা, ওদেরকেই ওনারা হচ্ছে গ্রান্ট দিচ্ছে টু রিসার্চ অ্যান্ড ডেভেলপ। সো ওই জায়গাটাতে আমরাও একই সাথে ওনাদের সাথে কাজ করে আমরাও একটা জিনিস ডেভেলপ করতেছি অ্যাট দ্য সেম টাইম। সেটা হচ্ছে আমরা যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য চশমা বললাম, রাইট? সো RMGতে তো অনেকগুলো সেকশন আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। RMG জায়গাগুলোতে অনেকগুলো সেকশন আছে যেখানে আপনার এখন স্ট্রিমলাইন করার আমাদের দরকার আছে। ধরেন বাংলাদেশ অলওয়েজ তাদের বাইরের কাছ থেকে একটু কম টাকা পায়, কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের ডিফেক্ট থাকে, যে প্রোডাক্ট আপনি আলটিমেটলি ডেলিভার করতেছেন এখানে কোনো না কোনো একটা ডিফেক্ট থাকে। এটা কেন থাকে? কারণ হচ্ছে আমরা আমাদের যত ধরনের QC করি এগুলো হচ্ছে আমরা হিউম্যান
তার ব্ল্যাঙ্ক চোখ দিয়ে দেখে। সো হিউম্যানেরও থাকবেই, এটা স্বাভাবিক। আর অ্যাকচুয়ালি কিউসি কিন্তু একবার হয় না, মানে ধরেন আমার এই শার্টটা পরে আছে, শার্টটা হয়ে যাওয়ার পর কিন্তু কিউসি হয় নাই, মানে হয়েছে, বাট এর আগেও অনেকগুলো ধাপে কিউসি আছে। সো আপনি এখন এই জায়গাতে কীভাবে সলিউশন ইন্ট্রোডিউস করবেন? যে আমরা আমাদের রিকোয়ারমেন্ট আছে আমাদের দেশের, যেটাকে আমরা বলছি যে ক্ষুদ্র ও মাঝারি লাইট ইঞ্জিনিয়ারিং বলে, হ্যাঁ এক্স্যাক্টলি আমার যেটা মনে করে, প্লাস ধোলাইখালও আছে আমাদের, এটা মানে সো এইগুলাকে আমরা মেইন স্ট্রিম ইঞ্জিনিয়ারিং ফাংশনে নিয়ে এসে যে $1 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি, যে গার্মেন্ট, যে প্ল্যান্স, রাইট, আমার হয় $several billion all the plans and সো সেই জায়গাটা আসলে মেজর চ্যালেঞ্জেসগুলো আগামী দিন তো আমাদেরকে হতেই হবে, তাই না? অটোমেটেড অ্যান্ড প্রসেসড অ্যাট পার হতেই হবে, রাইট, ইন দ্য নেক্সট 5 to 10 years অ্যাট বেস্ট। Otherwise obsolete হয়ে যাবে তো, তাই না, সব দ্য টেকনোলজি। Vietnam will take over or maybe other countries will take over. Cambodia, Philippines is অনেক কিছু করছে, হ্যাঁ। Sri Lanka is doing very good. What do you see? You were talking about Build Bangladesh help করছে in the facilitating this journey. So what do you see? 1 বছর আগে জিজ্ঞেস করলে অথবা 2 বছর আগে জিজ্ঞেস করলে খুব একটা আশা ছিল না, কারণ ওই স্ফিয়ারটা এরকম যে ওখানে ঢুকে কিংবা পেনিট্রেট করাটা ইজ ভেরি টাফ। আমি ফ্রম এ টেকনোলজি এন্টারপ্রেনিউর পয়েন্ট অফ ভিউ থেকে, আচ্ছা হ্যাঁ রাইট, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইট ওয়াজ ভেরি টাফ, বিকজ আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আরএমজির কাউকেই চিনি না। সো আমি ওখানে ঢুকে কথা বলবো কীভাবে? সো এই জায়গাটা অ্যাকচুয়ালি ওনারা ফ্যাসিলিটেট করতেছে, যে লাইক দে কামস উইথ আরএমজি কানেকশন অ্যান্ড অলসো কামস উইথ ফান্ড কানেকশনস। সো ওইভাবে যেটা আমাদের তো বিজিএমই আছে, প্লাস FBCCI বা সামথিং, রাইট। সো আই থিঙ্ক আই বিলিভ, আমি জানি যে ওনারা হচ্ছে বিজিএমই এর সাথে একটা পার্টনারশিপ করেছে, H&M ফাউন্ডেশনের সাথে একটা পার্টনারশিপ করেছে। বিজিএমই যেটা করতেছে, আমি ওনাদের সাথে কাজ করতেছি, তো আমাদেরকে ফ্যাক্টরিগুলোতে অ্যাক্সেস দিতে পারতেছে। আর H&M ফাউন্ডেশন কি করতেছে, আমাদেরকে একটা গ্র্যান্ট মানি দিয়ে যাচ্ছে টু ডেভেলপ দ্য প্রোডাক্ট। আই নো ইউ নিড ইট, আমাদের জন্য দরকার, যেহেতু তুমি আমার 40% সাপ্লাই করো আমার টোটাল ওয়ার্ল্ড জিনিসের। সো তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ডেভেলপ সাম থিংস। সো ওরা হচ্ছে এটা দিয়ে আরএমজি ফোকাস বিজনেসগুলোকে আইডেন্টিফাই করছে। সো আর ওনাদের কাজটা অনেক টাফ ছিল, কারণ আরএমজি ফোকাস কিন্তু খুব একটা স্টার্ট আপ আসে নাই আমাদের ইন্ডাস্ট্রিতে কখনোই, এখনো খুবই কম। বাইং হাউস স্টাইলে মার্চেন্ট বে আসছে, বাইং হাউস স্টাইলে একটা কোম্পানি আরো আগে আসছে, মার্চেন্ট বে। এছাড়া তো আমি আসলে আর কোনো একটা কোম্পানি দেখি। প্রকিউরমেন্ট সলিউশনের একটা দেখলাম, প্রকিউরমেন্ট সলিউশনের জন্য যে সময় টেকনোলজিস ছিল, এরপরে এখন মনে হয় আরো কয়েকটা কোম্পানি কাজ করতেছে। চকবাজার থেকেও কিছু মানুষ ছিল কাজ করতেছে, হ্যাঁ, দে আর ওয়ার্কিং গুড। দ্যাট ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি। এখানে আপনার ইটস নট লাইক যে এটা সেগমেন্ট বাই সেগমেন্ট, এটা একটা ইন্ডাস্ট্রি আরএমজি। ধরেন প্রকিউরমেন্ট যেমন একটা ইন্ডাস্ট্রি, কোয়ালিটি চেক আরেকটা ইন্ডাস্ট্রি, প্রোডাকশন প্রসেস আরেকটা ইন্ডাস্ট্রি। আপনি এটার ভিতরে কিন্তু অনেক কিছুকে ভাগ করে ফেলতে পারবেন। দেন আপনি একটা ভাগ করলে আপনি অনেক টাইপ অফ ফ্যাক্টরিকেও ক্যাটার করতে পারবেন। লেটস সে প্রকিউরমেন্ট যদি আপনি একটা প্রসেস প্রপারলি ডিজাইন করতে পারেন, আপনি কিন্তু অল অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিটা সার্ভ করতে পারবেন, অল অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। বিকজ ওদের প্রকিউরমেন্টে যাই প্রোডাক্ট লাগে এমআরওর জন্য, মেনটেন্যান্স, রিপেয়ার, অপারেশন, পুরোটার বেসই হচ্ছে নবাবপুর। পুরাটার বেস এখনও নবাবপুর আমাদের দেশে। এইটা সেন্ট্রালাইজড একটা রোডের উপর, নবাবপুর রোডের উপর। এখানে যত দোকান দেখতেছেন, ওরা প্রচুর টাকার কিন্তু এখানে ক্যাশ লেনদেন হয় নবাবপুর মার্কেটটাতে। সো ওইটা বেসড অন দ্যাট দেয়ার। সো এর মধ্যে এই জায়গাটা কিন্তু আমাদের সুযোগ রয়ে গেছে স্টার্ট আপ ইকোসিস্টেমে টু টেক দ্য ইনিশিয়েটিভ। তখন কি হবে, যখন আপনি এই ধরনের বিজনেসগুলোতে আসবেন, আপনাকে ওই যে ক্রেডিটের খেলাগুলো আপনাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সেস ভেরি ওয়েল, কীভাবে হচ্ছে আপনাকে প্রোডাক্ট প্রকিউরমেন্ট, কিংবা আপনি যে প্রোডাক্ট সোর্স করতেছেন, ইট হ্যাজ টু বি দ্য চিপার প্রাইস কিংবা চিপেস্ট প্রাইস ইফ পসিবল। সো এইটা আপনি কীভাবে মার্কেট থেকে সোর্স করবেন, এই জিনিসগুলো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে ওখানে থাকতে হবে, বসতে হবে, বুঝতে হবে এই মার্কেটটা কেমন কাজ করে। টেল মি ফ্রম দি লাইক ইয়াং স্টার্টআপ ফাউন্ডার, ইয়াং এন্টারপ্রেনিয়ার্স, সো অ্যাকচুয়ালি what goes inside, young entrepreneurs like you? কেন অ্যাকচুয়ালি আমাদের দেশের ইয়াং এন্টারপ্রেনিয়ার্স যারা গ্র্যাজুয়েশন করে আসছে ফ্রেশ 2-3 বছর, তারা সবাই টেকের একটা ডিফারেন্ট সাইডে, মানে নট ইন দ্য গার্মেন্ট ফোকাস, নট ইন দ্য ম্যানুফ্যাকচারিং ফোকাস, হোয়াট গোজ অন ইন দ্য মাইন্ড অফ ফ্রেশ এন্টারপ্রেনিয়ার্স যারা স্টার্ট আপ দিচ্ছে, পিপল লাইক ইউ অ্যান্ড জাস্ট বিগিনিং আর্লি 20s? কেন এখানে যাচ্ছে না? আমরা অলস, তাই। ওকে, আমার কাছে মনে হয় যে জাস্ট অলস। আমরা নর্মালি কী করি, মানে এটা হচ্ছে আমি আমার ক্ষেত্রে বলতেছি, যে মাঝে মাঝে আইডিয়াগুলো এভাবে আসে যে ও এটা করতেছে, এটা তো আমার দেশে করা পসিবল, এটাই না এখানে করে দিই।
সো কপি পেস্ট কাইন্ড অফ, কপি পেস্ট কিংবা নট অলওয়েজ কপি পেস্ট থাকে, মাঝে মাঝে এটা ইনফ্লুয়েন্স করা, হ্যাঁ মোল্ড করে করতে, বাট একটা কি থাকে আমাদের একটা আইডিয়েশন পার্টের জন্য আমাদের আরেকটা স্টার্ট আপ লাগে। আমরা আইডিয়েশনটা নিজে নিজে করতেছি না, কিংবা আমরা ওই যে বলে না যে স্টার্ট আপের ক্ষেত্রে তো অনেক মানুষ বলে যে তুমি কোন প্রবলেমটা সলভ করতেছো, কোন প্রবলেমটা তুমি নিজে ফেস করছো, এটা সলভ করে আসো। সো এই ঘটনাটা অনেক স্টার্ট আপ ফাউন্ডারের ক্ষেত্রেও মাঝে মাঝে হয় না। আই এম নট সেইং যে দিস ইজ নেসেসারি, এটা করতেই হবে, এটা কিন্তু দিস ইজ নট দ্য স্টেটমেন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আইডিয়েশনটা নিজে থেকে করা, তুমি বুঝো, তুমি নিজেকে নিজে ওই চেকটা দাও যে তোমার এই মার্কেটটা আছে কিনা, ক্যান ইউ ডু ইট অর নট, তুমি কি ওই টিমটা গ্যাদার করতে পারবে কিনা, এখানে যে স্টেক হোল্ডারগুলো আছে ওদের সাথে কি তুমি ম্যানেজ করে চলতে পারবা কিনা। লেটস সে আপনি যদি এখন আমি যে নবপুর মার্কেটটার কথা বললাম, ওইখানে কি ওই মানুষদের সাথে কথা বলার জন্য আপনাকে রোদে রোদে দৌড়াইতে হবে, অ্যান্ড ইফ ইউ আর নট সামওয়ান যে আপনি ঘামাইতে পছন্দ করেন, ওই মাইন্ডসেটটা জানা থাকতে হবে, আপনি তো ব্যবসা করে জাস্ট ইনভেস্টরের টাকা ডুবাই দিবেন, নাথিং এলস। সো ওই যে নিজের অনুযায়ী আমি এই কাজটা করতে পারবো, এটাকে আইডিয়েশন করে যে ফর্ম করা, এই কাজটা অনেক মানুষ করতে চায় না, কিংবা লেজি বলবো, মানে শর্টকাট খুঁজতেছে বা হয়তো বা শর্টকাট, ইজি ওয়ে আউট, ইজি কমফোর্টেবল ওয়ে আউট। এটা আবার মেক সেন্স, মানে মেক সেন্স না, মানে এটা মনে হয় না, এটা আমার আসলে এন্টারপ্রেনারদের সবাই কষ্ট করেই তো দাঁড় করাচ্ছে, ভেরি লোনলি জার্নি ফর এনি ফাউন্ডার্স। আমি বলবো যে জাস্ট ওই আইডিয়েশন পার্টটা যখন হয়, মানে যখন আপনি স্টার্ট করে দেন তখন তো ইউ আর অন ইউর ওন। একজন পুরো টিমের মধ্যে যতই কো ফাউন্ডার থাক, there is one who is taking all the hits, hits from the investor, hits from the customers, hits from the internal team as well. একজন এটা থাকে, মেইন পারসন, ওর জন্য কিন্তু এটা খুবই লোনলি জার্নি। মানে আজকে ফ্রাস্ট্রেশনস এন্ড কাইন্ড অফ হেল্পলেসনেস, আপনার আজকে মন ভালো লাগতেছে না, আপনাকে কাজ করতে হবে। আপনার আজকে কিছু একটা অসুখ, আপনার কাজ করতে হবে। আপনার আজকে অনেক কিছু হয়ে গেছে জীবনে, আপনাকে আজকে কাজ করে যেতে হবে। দিস ইজ দ্য ডিসিপ্লিন দ্যাট ইউ হ্যাভ টু এনশিওর অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। সো এই ডিসিপ্লিনটা তো মেনটেন করাটা টাফ। সো ওরা আইডিয়েশন করার পর যে কাজটা করে, এন্টারপ্রেনার যে কাজ করে, দ্যাট ইজ এ ভেরি হার্ড ওয়ার্ক। এটা ওরা করতেছে, ওদের মধ্যে ওই পটেনশিয়ালিটিটা আছে। জাস্ট ওই আগের পার্টটা একটু, যখন আইডিয়েশনটা হচ্ছে, জাস্ট থিঙ্ক অফ ইট, আর একটু টাইম নিয়ে চিন্তা করো, যে আর একটু ট্রায়াল করো। নট নেসেসারিলি এটা আইডিয়া আসছে বলে এটাই করতে হবে, ইটস নট লাইক দ্যাট। পিভট করাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের দেশের মতো জায়গায় আই গেস টু মেনি পিভটস আর ব্যাড, বাট পিভটস আর নেসেসারি। ধরেন আপনি 20-30 বার পিভট করে ফেলছেন, it doesn't make any sense, but sometimes pivots are necessary. Excellent. আমি জাস্ট ওয়ান লাস্ট কোয়েশ্চেন, যে coming back to Angshok, যেহেতু 283 people already you are connected, মানে যারা একটা রিসোর্স, সো বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, কোন ধরনের রিসোর্সফুলনেস অর্থাৎ স্কিল অ্যাকচুয়ালি শর্টেজটা বেশি, ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, based on your experience? Because right now you have a chart, right? 283, maybe thousands of people in a learning process. What do you see, so that those who are listening or would listen, they would understand actually demand supply? আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার্স, এই জায়গাটা মানুষজন খুবই কম। এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যে ধরেন লেটসে আমরা এখন কীভাবে বুঝাই, অটোমেশন নিয়ে যত ধরনের কথাবার্তা বলতেছি, লেটসে আমাদের কেইন, হ্যাঁ, কিংবা আপনি এখন আপনার বাসায় লিফট ইউজ করতেছেন, লিফটের ভিতরে টেকনোলজিগুলো কী, লিফটের ভিতরে কীভাবে জিনিসটা কাজ করতেছে, আপনি একটা বাটনে ক্লিক করলে কীভাবে নিয়ে যায়, সেগুলো পুরোপুরি জিনিসই তো মাইক্রোচিপ, মাইক্রো কন্ট্রোলার থেকে কানেক্টেড। তো যারা এগুলো নিয়ে কাজ করে, দে আর কল্ড এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার্স। সো এগুলোর অনেকগুলো পার্ট আছে, আপনার সার্কিট বোর্ড ডিজাইন করা লাগে, আপনার 3D মডেলিং করা লাগে, এগুলো আবার অনেকগুলো সেগমেন্ট আছে। তো আপনি যে কোনো একটা সেগমেন্টে স্কিল হওয়াটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ধরেন লেটসে যাদের এখন বয়স 23, 24, 25 চলতেছে, 26 চলতেছে, ওদের ক্ষেত্রে ওদের পার্টে এই নলেজটা একটু কম। বাট ইয়াং জেনারেশন যারা আর একটু কম এজ থেকে আসতেছে, 18, 17, 19, ওরা দেখা যাচ্ছে যে 3D মডেলিং শিখে যাচ্ছে, কারণ 3D প্রিন্টিং করতেছে। তারপর হচ্ছে কিছু ছোট ছোট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আরও আগে থেকেই, ওইটার কারণে দেখা যাচ্ছে যে ওরা কিছুটা পার্ট অফ রোবোটিক্সের আর বেসিক পার্টস অফ রোবোটিক্সের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো রোবোটিক্সে যদি কেউ বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে হয়ে যায়, কারণ রোবোটিক্স ইজ এ ভেরি ফান লার্নিং পয়েন্ট। আপনার খুব মজা লাগে, এটা যে কেউই কাজ করলে এটাতে মজা পাবে। ইফ ইউ থিঙ্ক ইট ইজ ওয়ার্কিং, মজা লাগবে। তাহলে রোবোটিক্সের জন্য কী লাগবে, মানে ইন অর্ডার টু পারফর্ম ওয়েল ইন দ্য রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, তাহলে আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে বা কী কী জিনিস, কোন ম্যাটেরিয়াল দরকার? মানে আমি বলতে যাচ্ছি যে ইলেকট্রনিক্স, আই ডোন্ট নো, মেকানিক্স, হোয়াট এলস, কম্পিউটার সায়েন্স, কোন কোন বিষয়গুলোর জন্য অ্যাকচুয়ালি রোবোটিক্সটা এখনো বুম করতেছে না? হ্যাঁ, মানে এর যদি আমি
সমন্বয় করে আসতে পারি কোন কোন স্কিল, তাহলে আমি রোবোটিক্সে গিয়ে ভালো করতে পারবো। প্রিপারেটরি ফেজ ফর দি টু বিকাম রোবোটিক্স। এখানে আমাদের সবার আগে ফোকাস করতে হবে একটু ইনফ্রাস্ট্রাকচারে। কীভাবে আমি একটু বলি, ধরেন আপনি যখন রোবোটিক্সে কাজ করতেছেন, আপনি সেন্সর লাগতেছে, আপনার ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোলার লাগতেছে, তো এই জিনিসগুলো আমাদের দেশে রেডিলি অ্যাভেলেবেল না। হ্যাঁ, এগেইন এটার মার্কেটটা হচ্ছে বাংলাদেশের পুরান ঢাকার পাটুয়াটলিতে 5 থেকে 6টা মার্কেট, 5 থেকে 6টা দোকান ফর অল ওভার দ্য কান্ট্রি। ওখান থেকে পরে ই কমার্স আসছে, ওখান থেকে সোর্স করে ওরা বিভিন্ন জায়গায় বিক্রি করে। কিছু কিছু ই কমার্স হয়তো নিজেদের সোর্সিং পাইপলাইন রেডি করছে। আপনি একটা 3D প্রিন্টার কিনতে গেলে আজকে যদি চান আপনি একটা ভালো 3D প্রিন্টার কিনতে পারবেন না অল ওভার দ্য বাংলাদেশ। আজকে যদি চান এটা আপনাকে ঈদের পর কিনতে হবে। আমি আপনাকে এখন বলে দিচ্ছি এটা সম্ভবই না যে আজকে আপনি একটা 3D প্রিন্টার কিনতে যাচ্ছেন, এটা ধরেন লেটসে $400, বাংলাদেশে আপনাকে 60,000 টাকা দিয়ে কিনতে হবে, 65,000 টাকা দিয়ে কিনতে হবে, তাও আপনি ম্যানেজ করছেন। আপনি বাংলাদেশে এটা এখন ওই প্রিন্টারটা পাবেন না, অ্যাভেলেবেল নাই কোথাও। সো এই জিনিসটা অ্যাভেলেবেল থাকতে হবে। সেন্সার্সগুলো অ্যাভেলেবেল, কপি সেন্সার্স আসতে পারবে না। এই যে মানুষের এথিক্যাল পয়েন্ট অফ ভিউটাও এখানে অনেক বড় একটা প্রবলেম। যারা ওই ব্যবসাটা করতেছে ওই জায়গাটাতে, দে আর নট এথিক্যাল। ওরা মাঝে মাঝে কিছু জিনিস অরিজিনাল বলে চালাই দিচ্ছে। এখন যে ছেলেটা বাচ্চা ছিল কেমনে বুঝবে এটা অরিজিনাল না, এটা কপি, চাইনিজ কপি? বুঝতে পারতেছে না তো টু সাম এক্সটেন্ট। তো এই জিনিসগুলো আমাদের রোবোটিক্সের জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে, সেই ম্যাটেরিয়ালগুলোকে আমাদেরকে অ্যাভেলেবেল করতে হবে। দেন আসতেছি যে আমরা যখন, এটা হচ্ছে একদম বেসিক পার্ট অফ রোবোটিক্স। এখন ধরেন কিছু মানুষ এই কষ্টটা করলো, ও আলি এক্সপ্রেস থেকে আনাই নিছে, আলিবাবা থেকে আনাই নিছে, অনেক জায়গায় আনাই নিছে, এই কষ্টটা করে সে একটা প্রোডাক্ট বানাইছে, শিখছে, বুঝা বানাইছে, এখন এটাকে সে মার্কেট করতে চায়। এখন মার্কেট করলে তো আপনি এই মাইক্রো কন্ট্রোলার এনে টেনে কানেক্ট করে দিলে এটা দাম অনেক বেড়ে যাবে, মানুষজন কিনতে পারবে না। এর থেকে চাইনিজ প্রোডাক্টের দাম কম, এটার যে মানে কাউন্টার পার্ট আছে এটা তো ওর দাম কম, তো আপনার থেকে তো কেউ নিবে না, আপনি তো ওই গ্রাউন্ডে আপনি আটকায় যাবেন। ওইটার জন্য ওইটা আমাদের দাম কেন বাড়ে? ধরেন আমরা যে পিসিবি ম্যানুফ্যাকচার করি কিংবা লেটসে আমরা এসএমডি কম্পোনেন্টসগুলো ম্যানুফ্যাকচারিং করি, এগুলো সব চায়না থেকে করতে হয়। আমাদের দেশে ওয়ালটনের এরকম একটা সেট আপ আছে, কিন্তু ওটা এখনও ওদের ইন্টারনালি ইউজ হয় মোস্ট প্রবাবলি, বাট ওইটা থেকেও কিন্তু কোনো প্রোডাক্ট এখন আমাদের জন্য বের হচ্ছে না। বাট ওইটা আই থিঙ্ক ওইটা ওনারা এইভাবে প্রমিস করতেছিল এটা জনমানুষের জন্য হবে, আপনি অর্ডার দিলে টাকার বিনিময়ে ওরা আপনাকে জিনিসপত্র করে দেবে। এটা এখনও আই থিঙ্ক হচ্ছে না, এটা মনে হয় ওনারা প্রসেসের মধ্যে আসে। বাট এখন এই জিনিসগুলোকে আমাদের স্ট্রিমলাইন করতে হবে। কেউ একটা প্রোডাক্ট বানায় ফেলছে রোবোটিক্স ইউজ করে কিংবা এমবেডেড সিস্টেম ইউজ করে, এটা যখন আমরা মার্কেটে আনতেছি, এই মার্কেটে আনার জন্য যাতে তার জন্য একটা ব্রিজ থাকে, সে যাতে এই জিনিসগুলো ডেভেলপ করে ফেলতে পারে, সে যাতে তার পিসিবিগুলো যদি ডিজাইন করা লাগে করতে পারে, তার কম্পোনেন্টগুলো যদি আনা লাগে সেগুলো সে যাতে আনতে পারে, এটা যাতে অ্যাভেলেবেল থাকে, এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি এনশিওর করা উচিত। অ্যান্ড অলসো ইট ইজ দ্য ডিউটি অফ দ্যাট এন্টারপ্রেনার টু ensure those things. It is not only on the country and the infrastructure, এটা ওরও দায়িত্ব, যেমন এটা আমারও দায়িত্ব যে আমি যদি দৃষ্টির ডিভাইস বানাই, এটার কম্পোনেন্ট যাতে আমি লো প্রাইসে আমি যাতে অ্যাভেল করতে পারি, আমি যাতে এটার যেই কম্পোনেন্টগুলো আমার বিদেশ থেকে আনা লাগতেছে সেগুলোকে যাতে আমি স্ট্রিমলাইন করে আনতে পারি, এটা আমার ডিউটি। সো ও যখন এই জিনিসটাতে হাইন্ডারেন্সটা হচ্ছে এটা নাই অ্যাভেলেবল, এই জন্য আমাদের সংখ্যাটা কম, কারণ এই ফাইটটা দেওয়াটা একটু টাফ। আপনাকে কাস্টমসের সাথে ফাইট দিতে হবে, আপনাকে কয়েকটা জায়গায় ফাইট দিতে হবে, পলিসি মেকিং এন্ড বিউরোক্রেটিক ইস্যুস এন্ড রাইট। সো ওই জিনিসগুলো যদি আমাদের জন্য একটু স্ট্রিমলাইন হয়ে যায়, আই থিঙ্ক যে আমাদের জন্য ইজিয়ার হবে এই রোবোটিক সেক্টরটাতে আগায় যাওয়া। ধরেন কিছুদিন আগেও তো ওই যে গুলশান চত্বরের মোড়ে এই জিনিসটা আসছিল, গুলশান 2 সার্কেলের মোড়ে, যে আপনি যদি গাড়ি ওভার স্পিড করে যান আপনার অটোমেটিক ফাইন হবে। এখন দ্য সিস্টেম ডাজন্ট ওয়ার্ক, শুরু হয়েছিল ডাজন্ট ওয়ার্ক, সলভ করতেছে না কেন? কারণ কেউ নাই এটা সলভ করতে পারবে। ওকে, আপনি তো চায়না থেকে নিয়ে আসছেন, আচ্ছা, আপনি তো চাইনিজ টেকনোলজি নিয়ে আসছেন। সো এই দেখেন আমাদের দেশে এই লেভেল অফ ডেভেলপমেন্ট আমরা চিন্তা করতেছি যে তোমার অটোমেটিক মামলা হবে তুমি যদি ওভার স্পিড করো, তুমি যদি সিগন্যাল ভঙ্গ করো, এটার বানাইতে পারবে, এই সিস্টেম বানাইতে পারবে এরকম অনেক ইঞ্জিনিয়ার্স আপনি পাবেন। কিন্তু এখন আপনি যদি একটু ঘুরেন, এটা তো আমার কাছে অনেক দূরের কথা মনে হচ্ছে। লুকিং অ্যাট গুলশান 1 সিগন্যাল, যেখানে সিগন্যালই কাজ করছে না, লাইটই জ্বলে না গুলশান। টকিং অ্যাবাউট বাংলাদেশের শুধুমাত্র গুলশান 2 এবং ক্যান্টনমেন্টের সিগন্যাল ছাড়া আর কোন সিগন্যাল কাজ করছে? সো তাহলে আমরা অ্যাকচুয়ালি বাধাটা কোথায়? আমরা কি সিগন্যাল দেন অটোমেশন দেন রাইট, এই যে অ্যাডভান্স প্রসেস, তাহলে আমরা মনে হয় যে বেসিক জায়গাতেও কিছুটা এটা হয়তো পলিসি মেকারদের আসতে হবে এভাবে যে একটা স্মার্ট সিটি কিংবা আপনি যখন আরবান প্ল্যানিংটা করতেছেন, সো আরবান প্ল্যানিংয়ের আন্ডারে আপনি কোন জায়গায় স্মার্ট জিনিসপত্র, বিকজ আমাদের দেশে তো যেহেতু আমাদের এখানে ক্যান্টনমেন্ট এরিয়া আছে, নেভাল হেডকোয়ার্টার আছে, সো অনেকগুলো জায়গায় আমাদের এখন সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে, ঢাকা শহরে এমবেসিসগুলো আছে, সেখানে
আমরা এই জায়গাটুকুতেই আপনি যেটা বললেন যে গুলশান 2-এ ওটা হয় নাই, গুলশান 1-এ সিগন্যাল কাজ করছে না। সো এখন আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের অপরচুনিটিগুলো ক্রিয়েট করতে হবে। দিস আর দ্য অপরচুনিটিস। সো এই অপরচুনিটিগুলোকে ক্রিয়েট করে দিতে হবে ফর দ্য এন্টারপ্রেনার্স। এটা ইটস নট লাইক যে ইউ উইল কিপ ইট ওপেন করে রাখার তো কিছু নাই, বাট এই জিনিসগুলো কিন্তু অনেক, আপনি যদি কিছু ক্যাপস্টোন প্রজেক্ট দেখেন ইউনিভার্সিটি লেভেলে যারা ফাইনাল ইয়ার প্রজেক্টগুলো করে, এইসব কাজ কিন্তু অনেকে করে যে হ্যাঁ এটা অটোমেটিক্যালি হবে, এটা মেশিন লার্নিং দিয়ে আমি ওর নাম্বার প্লেট সিলেক্ট করবো, এটা দিয়ে আমি ডাটাবেসে দেখবো, ডাটাবেসে এটার যে ওনার তাকে আমি ফাইন করে দিব অটোমেটিক্যালি। দিস ইজ এ ভেরি ইজি অটোমেটিক মানে সিম্পল ফরওয়ার্ড প্রসেস, রাইট? আপনাকে জাস্ট কী করতে হবে, আপনাকে রিয়েল লাইফ সিনারিওর সাথে জিনিসটাকে ক্যালিব্রেট করতে হবে আপনার টেকনোলজিটাকে, নাথিং এলস। মানে এই ক্যালিব্রেট করতে পারবে এরকম ট্যালেন্ট কিন্তু বাংলাদেশে জানি না, আমি বলছি মানে ঠিক আছে, বাট আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, বাট আমি এই লুপটা বুঝতে পারছি যে এখন যেটা হাউ ইট ওয়ার্কস, রাইট? সো এই যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, যে অটোমেটেড সলিউশন যেটা কথা আপনি বলছিলেন, সো আমরা তো এই জায়গায় ক্যাপাবিলিটি ওয়াইজ আমি যদি বলি স্কিল রিসোর্সেস ওয়াইজ রেডি, বাট আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার এবং টোটাল সিস্টেম ম্যানেজমেন্ট মেনটেন্যান্স এই জায়গা মনে হয়, প্লাস পিপল মাইন্ডসেট, আমরা মনে হয় এই জায়গাটাতে এখনও রেডি কিনা। দুইটা পয়েন্ট বলি, স্কিল রিসোর্স অনুযায়ী আমরা রেডি, এটা আমরা প্রমাণ করতে পারবো না। ওকে, আমি বলতে পারি যে রেডি, হ্যাঁ, বাট প্রমাণ তখন হবে যখন আমরা এই জায়গায় ইউজ করছি, তখন হচ্ছে যে আমরা বলতে পারবো যে এখানে তো ইউজ করছে, দে আর রেডি। ওই সুযোগটা এখনো ক্রিয়েট হয় নাই। সো আমাদের অপরচুনিটিটা ক্রিয়েট করতে হবে। Opportunities there. Opportunities are there. It doesn't exist. Problems are there. ওই এখন ঘটনা হচ্ছে ওইটাকে যারা লুক আফটার করতেছে, যে দেখতেছে যে হ্যাঁ এই জিনিসটা কী হবে, ওদেরকে জিনিসটা অ্যাকচুয়ালি ওই মাইন্ডসেটটা থেকে বের হয়ে এসে এই জায়গাটায় আসতে হবে, বুঝতে হবে যে এই দেশের মানুষরা এগুলো করতে পারে, দে আর ভেরি মাচ কেপেবল অফ ডুইং দিস। ওই সুযোগটা ওদেরকে ক্রিয়েট করে দিতে হবে। তাহলে এটা একটা সুযোগের অপেক্ষা। আর আরেকটা সেক্টর যে অ্যাপার্ট ফ্রম দি ট্রান্সপোর্টেশন, যেটা আমার কাছে মনে হয় বার্নিং, one is the healthcare, another is our legal traffic jam, right? Our healthcare system, ওটা বাদ দিলাম, লিগাল ট্রাফিক জ্যাম, যে আমরা যদি চিন্তা করি যে অনেক সময় আমাদের বিচারকরা ওনারা বলছেন যে ইভেন মাননীয় বাংলাদেশের প্রধান বিচারপতি উনিও বলছেন যে লক্ষ 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 মামলা আমাদের জ্যামে আটকে আছে, রাইট? এবং যে হারে সলভ হওয়ার কথা সে হচ্ছে না। সো এই জায়গাগুলো মনে হয় অ্যাকচুয়ালি অটোমেটেড প্রসেসে আসা উচিত, যে একই টাইপের মামলা হলে সেটার আসলে কীরকম একটা তো তৈরি হয়েছে, কোনটা কোন জাজের টেবিলে যাবে, এটাও যদি আপনি অল্টার করে দিতে পারেন, এটা যদি আপনি ওদেরকে ডিফাইন করে দিতে পারেন, এবং স্ক্রিনিং সিস্টেমটাও তো করা যেতে পারে, তাই না? যে আসলে কোনটার মেরিট কি, কোনটা কোন লেভেলে, কোনটার কোন ভার্ডিক্ট অলরেডি হয়ে গেছে। সো সেই অনুসারে আমার মনে হয় লট অফ অপরচুনিটিস, লটস অফ অপরচুনিটিস আর দেয়ার, লটস বিকজ ইভেন আমরা রিসেন্টলি একটা জাস্ট বলতেছি, সো আমাদের রিসেন্টলি একটা এরকম একটা কোম্পানির সাথে আমরা কথা বলছি। সো হোয়াট দে আর ট্রাইং টু ডু ইজ, ওনাদের তো অনেক কেস থাকে যে এই কেসটা এইভাবে হয়েছে, এইভাবে গিয়ে এই হিয়ারিং আসছে, এগুলোকে তো ওনারা রেফারেন্স হিসেবে অন্যান্য ডিবেটেও যখন ওরা প্রেজেন্ট করে এগুলোকে ইউজ করে, এগুলোকে রেফারেন্স। সো এগুলোর তো কোনো, এগুলো সব এখন পেপার, হ্যাঁ। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি যদি জিনিসটা শিখতে চান, আপনাকে এত বড় একটা জিনিস নিয়ে আসতে হবে, ইউ হ্যাভ টু গো থ্রু অল অফ দেম। বছরের পর বছর তো ধরেন কেস চলতেছে, নতুন রায় হচ্ছে, মানুষজন ওইটার এগেনস্ট আপিল করতেছে, ওইটার আবার নিউ পেপার ওয়ার্কস, সো অনেক কিছু এসে পড়তেছে আপনার কাছে অ্যাজ একটা একদম নথি হিসেবে। এখন এগুলো গো থ্রু করা একজন লয়ারের জন্য অনেক টাফ, এই জন্য এক্সপিরিয়েন্সড লয়ারদের অনেক ভ্যালু আমাদের দেশে, কারণ তারা ওই রেফারেন্সগুলো ওইখানেও যেমন ভ্যালু, গুটিকতক ডাক্তার তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও সেম, বিকজ এই জিনিসগুলো আসলে ট্রান্সফারেবল হচ্ছে না, স্কিলটা না, দ্যাটস দ্য এক্সপিরিয়েন্স তো আপনি ট্রান্সফার করতে পারবেন না, প্রসেসটা ট্রান্সফার করা যায়, প্রসেস যদি আমরা বিল্ড করতে পারি, কারণ প্রসেস তো আমার এক্সপিরিয়েন্সটাকে ট্রান্সলেট করে একজন জুনিয়রকে জিস্ট দিবে যে লুক দিস আর দি ফ্যাক্টরস, তোমার এই প্রিভিয়াসলি 100 কেসেস এরকম হয়েছে, সো এজ এ জুনিয়র আই কুড আন্ডারস্ট্যান্ড। আমি কারেন্টলি আমি ইমাজিন করে কথাটুকু বললাম, আই এম নট অ্যান এক্সপার্ট, আমি জাস্ট পারসেপশন থেকে বলছি, আই মিট বি রং অর রাইট, please excuse me for that, I'm not giving any suggestion so that কোনো মামলা করে বসেন না ভাই। সো ব্যাপারটা মানে কথা হলো যে আমরা ওই অ্যাপ্রোচটা নিচ্ছি কিনা টু সলভ দ্য প্রবলেম। আমার পয়েন্ট হচ্ছে এটা, প্রবলেম সব জায়গাতেই আছে, অফকোর্স।
problems are there, hence we are calling it a land of opportunity, the Correct. Bangladesh, right? So problems are there, আমরা আসছি 50 বছর হয়েছে, আমাদেরকে সলভ করতে হবে problems. That's our duty. I believe next 10 years a lot of things will change. Of course, inshallah. Because people like you and I'm There- speaking with a lot of people. lot of people. আপনি তো দেখতেছেন কত মানুষ কত টাইপের ড্রিম নিয়ে কাজ করতেছে। True. অ্যাকচুয়ালি দ্যাট শোজ দ্য কমিটমেন্ট অফ আওয়ার জেনারেশন টুয়ার্ডস দ্য নেশন, যে আমরা কতটুকু কমিটেড, যে আমরা সার্ভ করতে চাই, আমাদের ওই ইন্টেনশন কিংবা ওই নিয়তটা আমাদের মধ্যে আছে। সো এরপরে পুরো জিনিসটাকে আমরা এখন ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করতেছি থ্রু অল দ্য হার্ডলস। Thank you so much Thank for you so much. shedding all the lights and welcome. wonderful initiative. দৃষ্টি আরও লাখো মানুষকে দৃষ্টি দেখ এবং দৃষ্টি বাংলাদেশে একটা রেভলিউশন তৈরি করুক উইথ এ পেটেন্টেড টেকনোলজি, অ্যাট দ্য সেম টাইম অংশক শত থেকে হাজার হোক, হাজার থেকে লাখো হোক, তাহলেই আমার মনে হয় যে আসলে স্মার্ট বাংলাদেশের ভিত্তিপ্রস্তরে একটা মেজর কন্ট্রিবিউশন আমরা রাখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ব্রেড অ্যান্ড বাটার আর্নিং RMG সেক্টর, সেখানেও একটা রেভলিউশন দরকার ইন টার্মস অফ মডার্নাইজেশন অ্যান্ড টেকনোলজিক্যাল আপগ্রেডেশন অ্যান্ড facilitating the AI and the latest version and what not, right? So আপনাদের জন্য বলছি যে সমস্যা যেখানে আছে সেখানে সমাধানও আছে, সে সমাধান দেখার মানসিকতা থাকা দরকার, তাহলে আমার মনে হয় ইউ ক্যান বি অ্যান অন্টারপ্রেনিয়র। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইফ ইউ লাইক দিস প্লিজ হেল্প দিস চ্যানেল অ্যান্ড অলসো our entrepreneurs এবং others, total ecosystem just only maybe you can share, maybe only just spread this knowledge. I want to express my gratitude for your time and effort. Stay wealthy, stay healthy. Thank you.